আসসালামু আলাইকুম জনগণ। তো আমরা আজকে আবার আমাদের একটি এইচএসসি এমসিকিউ ওয়ান শটে চলে এসেছি এবং এই ক্লাসটাতে মূলত আমরা আলোচনা করব আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় যেটা গুণগত রসায়ন সেই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো নিয়ে। এবং এই এমসিকিউ গুলো কিন্তু একদম তোমার এইচএসসি লেভেল পর্যন্ত যত রকম কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউর সেই কোয়েশ্চেন গুলোর একটা সুন্দর সামারি করার আমরা চেষ্টা করেছি, যেন এখান থেকে করলে অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন গুলো আসে এমসিকিউতে সেগুলো যেন একটু ভালো করে পারা যায়। তো শুরুতেই আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, তারপর আমরা একটু প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে ডিপ ডাইভ করে আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ সুন্দর করে আমরা সুন্দর সামারি করে জিনিসটা একটা সুন্দর করে আপনাদেরকে শেষ করে বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা সুন্দর করে এই জিনিসটা করে ফেলতে চাই এবং আমরা এখান থেকেই অনেকগুলো মার্ক ক্যারি করে ফেলতে চাই আমাদের এইচএসসি পরীক্ষাতে, কারণ আলটিমেটলি ফার্স্ট পেপার পরীক্ষায় কিন্তু আমাদের মোটামুটি 95 বা 90 মার্কের মতো তুললে অনেক সেফ খেলা যায় এই এইচএসসি পরীক্ষার জন্য। এই জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা এই সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটাতে খুব বেশি পরিমাণ মার্ক ক্যারি করে ফেলা। তো আমাদের ওইটাই টার্গেট থাকবে। তো চলেন শুরু করা যাক। শুরুতেই আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ফেলবো। তো শুরুর পেজে এখানে টপিকগুলোর নাম দেওয়া আছে, যদি একটু বলে দেই। সেখানে রাদারফোর্ড বোর মানে পরমাণু মডেল নিয়ে আলোচনা করা হয়েছে এবং সাথে কোন কোন বছরে কোয়েশ্চেনগুলো এসেছিল সেটা একটা অ্যানালাইসিস দিয়ে দেওয়া হয়েছে। অ্যানালাইসিসটা দেওয়ার সবচেয়ে বড় টার্গেট বা কাহিনীটা এটা যে আপনি যদি এখানে সুন্দর করে একটু চেক করেন তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কতটুকু ইম্পর্টেন্স রাখে। যেমন এটা বিগত বছরগুলোতে এইটুকু আসছে, সো এটাও ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে, সো দেখতেই পারতেছেন পুরো 2, 3, 4, 5 লাইন ধরে এখানে সাল লেখা। তো আমরা এটা পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, এটা আপনার পড়তে হবে। আবার এখানের মধ্যে কি হয়েছে উপসূক্ত নিয়ে এখানে কোয়েশ্চেন লেখা আছে, আবার এখানেও সেম ওয়েতে লেখা আছে। এখানে মাত্র 1 বছর এসেছে, ওইটা আমরা সলভ করব। সিমিলার ওয়েতে আমরা এখান থেকেও কিন্তু দেখতেছি যে ভাই এই যে দ্রাব্যতার গুণফল, বর্ণালী, এগুলো থেকে প্রচুর পরিমাণ পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে। সো আমরা ওইভাবে জিনিসগুলো সলভ করার চেষ্টা করব। তো জনগণ, আমাদের টার্গেট থাকবে যেন সুন্দর করে যে টপিকগুলো অ্যাটলিস্ট এখানে লেখা আছে ওই টপিকগুলো যেন অ্যাটলিস্ট সুন্দর করে ভালো করে পড়া থাকে, ঠিক আছে? তো শর্ট সিলেবাসে ইনশাআল্লাহ লাস্ট 3 বছর বা 4 বছর ধরে এই টপিকগুলোর মধ্য থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে, তার একটা সুন্দর শর্ট লিস্ট এখানে দিয়ে দেওয়া করা হয়েছে। তোমরা একটু সুন্দর করে করলে ইনশাআল্লাহ গুছিয়ে তোমাদের জন্য উপকার হবে। এখন চলো তাহলে শুরু করে দিই। তো আমরা আমাদের ফার্স্ট টপিকে চলে আসি। তার আগে আমরা একটু আলোচনা করে নেব প্রাথমিক ধারণাটা নিয়ে, কারণ আমরা সবাই জানি যে আমাদের সবার আগে যে পরমাণুগুলোকে নিয়ে আলোচনা করি তার মধ্যে আমাদের কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলো নিয়ে কাজ করতেছিলাম, তাই না? এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গুলোতে যখন কাজ করেছি তখন যুগ যুগ ধরে কিন্তু পরমাণু মডেলগুলো ধীরে ধীরে ডেভেলপ হয়েছে এবং এই যে ধীরে ধীরে ডেভেলপটা হয়েছে সেটাই কিন্তু আমরা এখান থেকে ধীরে ধীরে কাজগুলো করব। এবং শুরুতে আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে। এখন রাদারফোর্ড তার পরমাণু মডেলটার মধ্যে যেই কণাটা ইউজ করেছিলেন তার নাম ছিল আলফা কণা। আলফা কণা কি জিনিস? এটা হিলিয়াম 242+, এটা সমতুল্য এবং এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কের জন্য প্রচুর আসে এবং এখানে আলফা কণার নিচের সংকেত কোনটি এটা পরীক্ষাতে অহরহ আসেই। সো এটা আমরা খুব ভালো করে জানবো যে আলফা কণার সংকেত হিলিয়াম 242+ ফার্স্ট, এবং সেকেন্ড মনে রাখবো যে আলফা কণা মূলত কে ইউজ করছেন? রাদারফোর্ড ইউজ করছেন, ঠিক আছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে। এখন রাদারফোর্ড যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিলেন তার মধ্যে কোন কোন উপকরণগুলো আমার জন্য পরীক্ষায় লাগবে সেটা 1 নাম্বার কথা যে তিনি তেজস্ক্রিয় মৌল যেটা আছে সেখান থেকে আলফা কণাটা নিঃসরণ করেছিলেন। ফার্স্ট পয়েন্ট মনে রাখবেন, আলফা কণা ইউজ করছে। সেকেন্ড পয়েন্ট যে স্বর্ণের পাতটা আছে সেই স্বর্ণের পাতের পুরুত্বটা পড়তে হবে, ঠিক আছে? যে পুরুত্বটা কত এখানে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু দশমিকের পরে 3 ঘর 4, তারপর সেন্টিমিটার, কিন্তু এর একক কিন্তু সেন্টিমিটার, ঠিক আছে? দশমিকের পর 3 ঘর 3টা শূন্য দিয়ে একটা 4, ওর পরে একক কি? সেন্টিমিটার। এটা মাথায় রাখেন, কারণ একটু পরে দেখবেন যে বিগত বছর বোর্ডগুলোতে নর্মালি এরকম ডিরেক্টলিও আসছে, আবার কোনো বছর মিটারে কনভার্ট করেও আসছে। যদি ইন কেস এটা মিটারে কনভার্ট করে তাহলে আমরা কি করব? এই 0.0004 কে আমরা 100 দিয়ে ভাগ করে ফেলবো না মিটারে কনভার্ট করার জন্য, কারণ আমরা কি জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তখন যদি একটু বসায় দেন তখন এখান থেকে দেখবেন আসবে 4 × 10⁻⁶ এত মিটার। সো মিটারে আসছে না সেন্টিমিটারে আসছে, এটা একটু পরীক্ষায় ভালো করে চেক করে নিবেন, ঠিক আছে? ওকে, ফার্স্ট গেল। তারপর সেকেন্ডে যদি আমরা আসি তাহলে এখানে কি আসতেছি? জিঙ্ক সালফাইড, একটা আবরণযুক্ত পর্দা। আসলে কাহিনী যেটা হয় যে এরকম একটা আমাদের স্বর্ণ, এরকম একটা আবরণ থাকে, এরপরে মাঝখানে এই জায়গাটার ভিতরে স্বর্ণের পাতটা রাখা হয়, হ্যাঁ, এবং এইখান থেকে আমার আলফা কণাটা থ্রো করা হয়, ঠিক আছে? আলফা কণাটা থ্রো করা হয় এবং তারপর সেখান থেকে বের করা হয় যে ভাই সোজা গেল, বাঁকা গেল, এই যেগুলো তোমরা জানো, সোজা গেল, বাঁকা গেল, ঠিক আছে? বা আলকা একটু এদিকে
ঘুরে ফিরে চলে আসলো, ঠিক আছে, এইগুলা যে এস্টিমেশন গুলা না হয় সেগুলো আসে। তো এখন এই যে চারপাশে যে পর্দাটা দেখতেছেন, যে পর্দাতে হচ্ছে যখন আমার এই যে রে গুলা গিয়ে আঘাত করে তখন ওটার উপর আলোটা দেখা যায় ক্লিয়ারলি, এবং এই পর্দাটা কার, এই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের, ওকে। এবং তাহলে হচ্ছে এইটুকু তো আমাদের জানলাম, হ্যাঁ, এই জিনিসটাকে আমাদের জানতে হবে, বেসিক জিনিসপাতি, মানে আমি একদম ওই পয়েন্টগুলোই বলতেছি যে পয়েন্টগুলো এমসিকিউতে আপনার জানাই লাগবে, ঠিক আছে। মানে থরলে আলোচনা করলে তো অ্যাকচুয়ালি মানে সিকিউর জন্য আরো অনেক কিছু পড়ানো যায়, ঠিক আছে, যেখানে কি কি হয়েছে কেমনে হয়েছে, বাট যেগুলো এমসিকিউর জন্য ফরজ মনে রাখাই লাগবে আমি ওইগুলো মার্ক করে দিচ্ছি আর কি। তো এখন কি হলো, বোর পরমাণু মডেলের মধ্যে 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট, কেন আমি তোমাকে বলি, কারণ হচ্ছে এই যে ওর নির্দিষ্ট শেল আলোচনা করা হয়েছে, যে ভাই ওর মধ্যে প্রথমবারের মতো নির্দিষ্ট শেল নিয়ে আলোচনা করা হয়। তো এটা পরীক্ষা কেমনে আসে, যে প্রথমবারের মতো অরবিট মানে শক্তি স্তর নিয়ে কে আলোচনা করে, এই জন্য হচ্ছে এই পয়েন্ট একটু মনে রাখতে হবে, কারণ এগুলো একটু মাথায় ভাবে চিন্তা না করে গেলে এক্সাম হলে পারতে একটু ফ্র্যাকশন অফ সেকেন্ড বেশি লেগে যায়। তখন দেখা যায় কি যে ধরো তোমার অল্প একটু সময়, কিন্তু এমসিকিউ তো টাইমের খেলা অ্যাকচুয়ালি, তাই না, 25 মিনিটে 25টা এমসিকিউ এরকম একটা অ্যান্সার করতে হয়। সো এই জন্য হচ্ছে তুমি একটু টাইম যদি কোথা থেকে বাঁচাইতে পারো, ওটা অ্যাকচুয়ালি ভালো, এই জন্য বলতেছি আর কি। এরপরে এখানে যখন কাজগুলো করতেছে mvr = nh/2 পাই, ঠিক আছে, একদম সরাসরি পরীক্ষায় কোশ্চেন আসে যে দ্বিতীয় শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর এগুলো কৌণিক ভরবেগের ভ্যালু কত, ঠিক আছে, দ্বিতীয় চতুর্থ পরীক্ষায় বেশি আসে, এই জন্য এক্সাম্পলটা বললাম। আর এখানে হচ্ছে h দ্বারা কি বোঝায়, ম্যাক্স প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.626 10⁻34 জুল সেকেন্ড, এই এককটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এককটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে ধাপান্তরের জন্য কোন শক্তিটা কাজ করতেছে, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে কালার দেখা যায়, এবং এই কালারটা হচ্ছে del E = hc/λ সমান হয়। এবার আরেকটা কথা যেটা হচ্ছে এখানে লেখা নাই বাট মনে রাখতে হবে, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল কাজ করে হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট গঠনের জন্য, দ্যাট মিনস হাইড্রোজেনের জন্য তার গঠনটা কাজ করবে, হিলিয়াম প্লাসের জন্য তার গঠনটা কাজ করবে, লিথিয়াম 2+ এর জন্য গঠনটা কাজ করবে, আবার এদিকে হচ্ছে কি বেরিলিয়াম 3+ এর জন্য তার গঠনটা কাজ করবে। মানে এরকম যে কোনো গঠন যেটাতে শুধুমাত্র একটা ইলেকট্রন আছে তার ব্যাখ্যা কিন্তু বোর করতে পারবে, কিন্তু এক ইলেকট্রন বেশি হলে পারবে না, ঠিক আছে। সামনে আগাইলে দেখবা যে শুধু এই পয়েন্টটা যেটা আছে না, এই পয়েন্টটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ পরীক্ষায় চলে আসে, যে নিচের কোনটির জন্য আমার বোর পরমাণু মডেল খাটে বা বোর পরমাণু মডেল কাজ করে, সেই পয়েন্টটা, ঠিক আছে, এটা একটু মনে রাখবো এই 4টা পয়েন্ট, হ্যাঁ, ওকে। তো এই পেজটাতে কি কি আসে আমরা তা একটু বেসিক দেখে ফেলছি, এবার আমরা কোয়েশ্চেন সরাসরি হচ্ছে সলভে চলে যাব। তো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল এখানে কি আছে দেখেন, যে নিচের কোনটি হচ্ছে কম্পোজিট কণিকা। আমরা সবাই জানি যে আমাদের 3 ধরনের কণিকা আছে, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কোনগুলা, ওই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন শুরুতেই বললাম, ঠিক আছে। কম্পোজিট কোনটা মনে রাখবেন, 2 ধরনের কম্পোজিট কণা আছে, দুইটা এক্সাম্পল আর নাই, ঠিক আছে, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরিয়ান কণা, ঠিক আছে, ডিউটেরিয়ান, ঠিক আছে, এই দুইটা আছে, এবং এর বাদে আসলে আর কিছু নাই, হ্যাঁ। সো এখন দেখেন প্রশ্নের অপশনের মধ্যে এই দুটার মধ্যে কোনটা আছে কিনা, এই যে আলফা কণা কিন্তু অপশনের মধ্যে আছে, ঠিক আছে, আলফা কণা কিন্তু অপশনের মধ্যে আছে। সো এটাই কিন্তু আমার অ্যান্সার, হ্যাঁ। মনে রাখবেন যে স্থায়ী কোনটা, স্থায়ী হইতেছে, স্থায়ী কোনটা, স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এবং কম্পোজিট কণিকা কোনটা, এই যে আলফা কণা আর ডিউটেরিয়ান। এই 5টা বাদ দিয়ে আর বাকি যা আছে সবটা হলো কি অস্থায়ী কণিকা, ঠিক আছে। এই যে নিউট্রন, পজিট্রন, সরি এখানে বাকি যারা দেখতেছো পজিট্রন, মেসন বা এরকম যা যা কিছু শুনবা, নিউট্রিনো বা এরকম যা যা থাকবে সবগুলাই কিন্তু কি অস্থায়ী কণিকা, ঠিক আছে। সো এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, কষ্ট করে অস্থায়ী কণিকা মুখস্থ করার দরকার নাই। খালি কি করবা, তুমি স্থায়ী এবং এই কম্পোজিট এই দুটো কণা মুখস্থ করবা, এই দুটো বাদ দিয়ে বাকি যা থাকবে সবগুলাই কি, সবগুলাই হয়ে যাবে হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা, শেষ, ঠিক আছে। ওকে, চলুন তাহলে সামনে আগাবো। ও একটা ছোট্ট কথা এখানে যখন বলতেছি, খালি মনে রাখো যে ইলেকট্রনের যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু হচ্ছে মাইনাস, ঠিক আছে, ইলেকট্রনের চার্জটা হচ্ছে মাইনাস, প্রোটনের চার্জটা হচ্ছে প্লাস, আর অপর দিকে হচ্ছে আমার নিউট্রনের চার্জ কিন্তু হচ্ছে 0। এটা একটা মাথায় রেখো, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। ওকে, এবার তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা পারলাম। এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে একদম শুরুতে আইসোটোনের উদাহরণ কোনটি। তো এখানে একটু জাস্ট মনে করাই দেওয়ার জন্য, তোমরা 9 10 পড়ছো আমি জানি, বাট এগুলো পরীক্ষা আসে, আর কি করবো দেখো কতবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। সো এখন কি হয়েছে, আইসোটোপ লাস্টে প আছে, তাই এখানের মধ্যে কি সেম, এখানের মধ্যে হচ্ছে প্রোটনটা সেম রাখতে হয়, তাই না। এক্সাম্পল কি আমরা সবাই পারি, এই যে H11, ঠিক আছে, হাইড্রোজেন, তারপর কি এখানে হচ্ছে
ডিউটোরেন আছে, এখানে ট্রিটিয়াম আছে, বা এখানে তুমি ক্লোরিনকে নিয়েও কাজ করতে পারো 1735, এখানে কি ক্লোরিন 1737, এগুলোও কিন্তু আলটিমেটলি আইসোটোপেরই অংশ। এবার আইসোবার মানে কি ভর সংখ্যা সেম, তাই না? বারতে হচ্ছে ভর যে সংখ্যাটা আছে সে ভর সংখ্যাটা সেম যাবে। ওকে, যেমন ধরো কি আছে, কপার 2964, এখানে কি আছে জিঙ্ক 3064, দুইটারই কি সংখ্যা সেম দেখেন তো, দুইটারই কিন্তু ভর সংখ্যাটা সেম। সো এই জন্য এদেরকে একটা অপরটার কি বলা হয় জনগণ বলেন তো, আইসোবার বলা হয়। ঠিক আছে, এবার পরবর্তীতে কি আছে, আইসোটোন, লাস্টে ন আছে, নতে কি সেম, নতে হচ্ছে নিউট্রন সেম। প্রত্যেকটার লাস্ট ওয়ার্ডটা দেখবা, হ্যাঁ লাস্ট ওয়ার্ডটা দেখবা, যদি নামের লাস্টে পি থাকে তাহলে পিতে প্রোটন সেম, বার থাকলে ভর সংখ্যা সেম, টোন থাকলে যেহেতু লাস্টে নতে নিউট্রন সেম। ঠিক আছে, তো এগুলো একটু দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে কি নাইট্রোজেন ধরো এখানে 715 আছে আর অক্সিজেন 816 আছে। হ্যাঁ দেখো এর নিউট্রন সংখ্যা হচ্ছে কি 15 - 7 মানে 8, আর এখানে কি এর নিউট্রন সংখ্যাও 16 - 8 মানে হচ্ছে কত 8। ওকে, তো এখানে প্রত্যেকটারে যেহেতু আইসোটোন চাইছে, সো আমাকে নিউট্রন বের করতে হবে। হ্যাঁ নিউট্রন বের করতে হবে। তো চলেন প্রথমটা একটু দেখি, এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসছে 6, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসছে 13, ডিফারেন্স আছে 7। হ্যাঁ 6 আসছে আর 7 আসছে, তো অবশ্যই সেম তো হয় নাই, তাহলে বাদ। আবার এই দুটা ডিফারেন্স নাও, 14 থেকে 6 বাদ দিলে কত হয় 8, আর এখানে দেখো 7 কত বাদ দিলে হয় 7, 14 থেকে 7 বিয়োগ করছি। এবার এই দুটা বিয়োগ করে কত হয়, 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর এখানে এই 16 থেকে 8 বিয়োগ করলে কত হয় 8, তাহলে এটা আবার অ্যান্সার হবে। ঠিক আছে, সবাইকে ধরতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার? ওকে, তো পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে এই আইসোটোনটা আর এই আইসোবারটা। হ্যাঁ আইসোবারটা আর আইসোটোনটা দুটো পরীক্ষায় বেশি আসে। যখন মানে এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন পরীক্ষায় চলে যাবা, তখন আরেকটা ওয়ার্ড পাবা আইসো ইলেকট্রন। ঠিক আছে, যদি হচ্ছে ইলেকট্রন সেম হয়ে যায় তখন তার নাম কি আইসো ইলেকট্রন, এরকম একটা কিছু পাবা। ঠিক আছে, যখন তোমরা অ্যাডমিশনে যাবা, হ্যাঁ তো ওই অ্যাডমিশনে গেলে আইসো ইলেকট্রন পাবা, এবং ওই আইসো ইলেকট্রনের মধ্যে দেখবা কাহিনী এরকম হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা সেম করতে হয়। দ্যাট মিনস ধরো তুমি কাজ করতেছো N3 - 10টা ইলেকট্রন, এখানে O2 - 10টা ইলেকট্রন, এখানে কি F - 10টা ইলেকট্রন, নিয়ন 10টা ইলেকট্রন, সোডিয়াম প্লাস 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2 প্লাস 10টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3 প্লাস 10টা ইলেকট্রন। সাধারণত এগুলোর মধ্যে ঘুরে আসে, তো এই জন্য আমি এক্সাম্পলটা স্পেসিফিক লিখলাম যে ভাই এই জায়গাটার মধ্যে স্পেসিফিক যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে কি হইতেছে যে প্রত্যেকটা যে এক্সাম্পল আমি নিচে লিখছি সবগুলারে কিন্তু মোট ইলেকট্রন সংখ্যা কতগুলা করে আছে 10টা ইলেকট্রন করে আছে। যেহেতু ইলেকট্রন সংখ্যা মিলে গেছে এই জন্য এটার নাম কি আইসো ইলেকট্রনিক। সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? নাইস, ওকে, তাহলে এই পর্যন্ত কাজটা হয়ে গেল। তাহলে পরেরটায় যাই। এবার কি বলছে দেখো যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা মাত্র যে শিখায় আসছি, এই আলফা কণা পরীক্ষার মধ্যে স্বর্ণপাতের পুরুত্ব কত হওয়া লাগবে এটা জানতে চাইছে। তো আমরা একটু আগে শিখে আসছিলাম না যে 0.0004 এত সেন্টিমিটার, বাট খেয়াল করে দেখো যেটা ট্র্যাপটা হইতেছে এই জায়গায়, এই যে ট্র্যাপটা হইতেছে এই জায়গায়। ঠিক আছে, সবাই যেটা করে যে আমরা তো মানে অ্যাকচুয়ালি দশমিকের পর সংখ্যাটা গুনি না, এখানে খেয়াল করে দেখো সেন্টিমিটার কিন্তু আছে, এখানে দেখো দশমিক পরে কিন্তু 3 ঘর না 4 ঘর দেওয়া, 4টা শূন্য তারপর 4 দেওয়া, এটা কিন্তু হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু ট্র্যাপ, বুঝছো? এটা হচ্ছে ট্র্যাপ, মানে পরীক্ষা হলে কিন্তু অনেক জায়গায় এরকম ট্র্যাপ থাকে যেগুলো তোমাকে একটু ধোকা দেওয়ার চেষ্টা করে, তোমাকে আটকায় ফেলার চেষ্টা করে যেন তোমার মার্কটা কমে যায়। সো এটা কিন্তু অ্যান্সার করা যাবে না, কারণ এখানে কিন্তু শূন্য বেশি আছে একটা। ঠিক আছে, সো এরপর এগুলো চেক করো তাহলে ধীরে ধীরে। তো তুমি যদি এখন কি করো, তুমি যদি এখন এটাকে মিটারে কনভার্ট করো তখন তুমি দেখবা যে যেহেতু 0.0004 100 দিয়ে ভাগ করো তখন এটা মিটারে কনভার্ট হবে, তখন তুমি দেখবা যে অ্যান্সারটা হচ্ছে কত আসবে 4 × 10⁻⁻6 এত মিটার আসবে। এবং এটাই কিন্তু হচ্ছে আমার 1 নাম্বারটা। খেয়াল করে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছি? কোনো অসুবিধা আছে? নাই। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের। তো এবার পরেরটার মধ্যে যাচ্ছি, তখন কি হচ্ছে যে বোর পরমাণু মডেল কোনটি ব্যাখ্যা করতে পারে। দেখছো এগুলো কিন্তু একটু আগে আলোচনা করে আসছিলাম। ঠিক আছে, তো এখন বোর পরমাণু কত ব্যাখ্যা করতে পারে বলছিলাম, মনে আছে যে 1 ইলেকট্রনকে, তাই না? তাহলে কি কি ছিল, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এরপর হচ্ছে বেরিলিয়াম 3 প্লাস। লিখে দিচ্ছি আবারও যেন তোমরা এটা কোশ্চেনটা আসলেই এই জিনিসটা মাথায় আনতে পারো যে ভাই এটা কোশ্চেন আসলে এই 4টার কোনো একটা অ্যান্সার হবে। এবার তুমি মিলাই নাও যে কোনটা অপশনের মধ্যে আছে। ঠিক আছে, এই যে প্রথমটাই আছে, সো প্রথমটাই অ্যান্সার হবে, শেষ। ঠিক আছে, তাই এগুলো আর দেখার দরকারও নেই। ওকে, সবাই ধরতে পারছি? ক্লিয়ার, নাইস। ওকে, তাহলে এই পর্যন্ত চলে আসলো আমরা। তাহলে সামনের দিকে যদি একটু যাই তাহলে কি পাচ্ছি দেখেন,
কোয়েশ্চেন করছে যে কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে আলোচনা করছে। দেখছো, এটা কিন্তু মাত্র বললাম যে কক্ষপথ সম্পর্কে আলোচনা কে করছে, একটু আগে বলছিলাম না, বিজ্ঞানী বোর আলোচনা করছিল, তাই না? সো এই পয়েন্টটাই কিন্তু এডি নাম্বারে বসে গেছে। ঠিক আছে, একদম সহজ জিনিসপাতি, কিন্তু খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যায়, এগুলো খুবই সহজ। পয়েন্টটায় যাই, পয়েন্টটার মধ্যে কি হয়েছে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নিচের কোনটি। ঠিক আছে, দেখো কি করছে, ফার্স্ট অফ অল বোর মডেল ব্যাখ্যা করতে পারে 1 ইলেকট্রনের জন্য। কিন্তু বলো তো ভাই, এই যে লিথিয়ামের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 3টা। একটা ইলেকট্রন বাদ দিয়ে তুমি লিথিয়াম প্লাস বানাইছো, তাই না? তাহলে 3টা ইলেকট্রন ছিল, এখনো কিন্তু 2টা ইলেকট্রন আছে, বাট 2 ইলেকট্রনের জন্য কি বোর কাজ করে? 2 ইলেকট্রনের জন্য কিন্তু বোর কাজ করতে পারে না। সো এই জন্য এটা কিন্তু কাজ করবে না, কথা বুঝতে পারছি? ঠিক আছে, এটা বাদ। তাহলে পরের পয়েন্ট কি আছে, যে আবর্তনশীল এবং বিকিরণ শক্তি কাজ করে। ঠিক আছে, এটা হইতে পারে, এই ভ্যালুটা হচ্ছে ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, এরকম একটা কিছু হবে, কোনো সমস্যা নাই। ঠিক, তাহলে এখন পর্যন্ত কি আছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ভ্যালু mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। সো এটাও কথা সত্য। সো আমার অ্যান্সার হচ্ছে কি 2 এবং 3, এই যে সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা আমার অ্যান্সার। ওকে, তো এইগুলো হচ্ছে সুন্দর করে পারা যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে পরেরটায় যদি একটু যাই, তাহলে কি হলো দেখো এবার, যে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণু আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের সূত্র মাত্রই পড়ে আসছি, যে mvr ইজ ইকুয়ালস টু কি nh বাই 2 পাই। সো এখানের মধ্যে দেখো, এখানে যখন কাজটা করতেছি, স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে কোন শেলে? ফার্স্ট শেলে, কারণ হাইড্রোজেনের স্বাভাবিক শেল কোনটা? 1s1, তার মানে হচ্ছে n এর ভ্যালু 1 বসাইতে বলছে আর কি। হ্যাঁ, তো 1 বসাই দেখি কি আসে, তাহলে 1 ইনটু 6.626 10 টু দি পাওয়ার -34 ডিভাইড বাই 2 ইনটু 3.1416, ভ্যালুটা বসায় দাও, সবসময় অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার কত আসে? এটা অ্যান্সার মোস্ট লাইকলি হচ্ছে 6.26 10 টু দি পাওয়ার -34 ডিভাইড বাই 2 ইনটু এত আসছে। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে আমাদের এই যে এই ক নাম্বারটা, এই ক নাম্বারটা আমার অ্যান্সার আসে। হ্যাঁ, ক নাম্বারটা আমার অ্যান্সার আসে। ওকে, ক নাম্বারটা অ্যান্সার আসে 1.05 10 টু দি পাওয়ার -34, অবশ্যই একক সহ লিখবো। হ্যাঁ, জুল সেকেন্ড। ওকে, অবশ্যই একক সহ লিখবো। যাকে এই পর্যন্ত কাজ করতেছি, তাহলে পরেরটার মধ্যে দেখো কি করছে এবার, এখানের মধ্যে বলছে হাইড্রোজেন যে পরমাণুটা আছে, এটা প্রথম কক্ষপথের শক্তি E1 যদি হয়, তাহলে তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে? এখন এইটা আলোচনা করতে হলে তোমার আরেকটা জিনিস এক্সট্রা একটু জানতে হবে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত যা যা কিছু আগের পেজ পর্যন্ত পড়ছিলাম, শুরুতে যা পড়ায় আসছি, ওইটা দিয়ে হচ্ছে এই পর্যন্ত আলোচনা পারা যাবে পরীক্ষার হলে ইনশাল্লাহ। এবার এই যে কোয়েশ্চেনটা আছে, এটা কোয়েশ্চেন সলিউশন করার জন্য তোমার আরেকটু এক্সট্রা জানতে হবে। তো আমি একটু ওই সূত্রগুলো একটু বলি, তারপরে সলিউশন করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানের মধ্যে হচ্ছে কতগুলো সূত্র দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে বোর এর নির্দিষ্ট ব্যাসার্ধ, নির্দিষ্ট বেগ এবং নির্দিষ্ট শক্তি, এগুলো বের করার সূত্র এখানে দেওয়া আছে। হ্যাঁ, বড় বড় সূত্রগুলো হইতেছে এইটা, বাট এমসিকিউতে কিভাবে বড় বড় সূত্র ইউজ করছে এটা আমার জানা কোনো লাভ আছে নাই। তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে ভাই ছোট ছোট সূত্রগুলা, মানে যে সূত্রগুলা আমি এমসিকিউ ইজিলি সলভ করতে পারবো সেগুলা। সো এখন এইটা হচ্ছে মেইন কাহিনী, যে ভাই আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে, তোমরা যেটা মনে রাখবা যে আর এন ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.53 এন স্কোয়ার বাই জেড, এত এম স্ট্রং। ঠিক আছে, এম স্ট্রং কি? ওই যে 10 টু দি পাওয়ার -10 ওরকম একটা ব্যাপার সেবার। ঠিক আছে, তো এখানে ভিএন এর ভ্যালুটা কত আসলো দেখো, ভিএন ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর যেটা না, ওইটার হচ্ছে বেগ কত সেটা। হ্যাঁ, তো এখানে v1 ইন্টু কত, জেড বাই এন। ঠিক আছে, পরবর্তীতে এখানে ইএন চলে আসবে, এবং ইএন ইজ ইকুয়ালস টু, দেখো এখানে কত, এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের শক্তি, সো এটা হচ্ছে E1 ইন্টু কত, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, সো এই তিনটা শর্টকাটের শক্তি মনে রাখতে হবে, এবং অবশ্যই ভ্যালুগুলা কিন্তু পড়বা, প্রথম শক্তি স্তরের ভ্যালুগুলা, মানে এই বড় বড় সূত্রগুলা পড়ো বা না পড়ো তোমার ইচ্ছা, কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকটা ভ্যালু, শর্টকাটের যে ভ্যালুগুলা, এগুলা কতটা জানতে হবে, আসলে একটু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এবং মনে রাখো যে এই যে আর, এই যে হচ্ছে আমরা R1, তারপর হচ্ছে V1 বা E1 যে লিখতেছি, এগুলা কিন্তু প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, বেগ এবং শক্তি। ঠিক আছে, নাইস। চলো তাহলে এবার আমরা মোটামুটি শক্তি যা যা এখানে দেওয়া আছে আমরা দেখে ফেলছি, এবার আমরা একটু পরে পেয়ে চলে যেতে চাই। ঠিক আছে, শর্টকাট সূত্রটা কি আসলো আগের পেজ থেকে, En ইজ ইকুয়ালস টু হচ্ছে E1 ইন্টু কি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, একটু মিলায় নাও, দেখো এখানে কিন্তু এটা লেখা ছিল, আমি কিন্তু এখানে এটাই লিখছি। ওকে, এবার তাহলে দেখো পরীক্ষায় অপশনের মধ্যে কি বলছে, যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ। ও বাই দ্য ওয়ে, যারা বুঝো নাই, যে এখানে কিন্তু এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা বোঝায় হচ্ছে শেল বা শক্তি স্তর। ঠিক আছে, শক্তি স্তর বা শেল বোঝায়,
অপরদিকে জেড দ্বারা কি বোঝায়? জেড দ্বারা বোঝায় হচ্ছে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা, এবং মূলত হচ্ছে 4টা পারমাণবিক সংখ্যায় তোমাকে পড়তে হবে, এর চেয়ে বেশি পড়ার দরকার নাই। হাইড্রোজেন যদি হয় তাহলে জেড এর ভ্যালু 1, যদি হচ্ছে হিলিয়াম প্লাস হয় তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 2, যদি হচ্ছে লিথিয়াম 2 প্লাস হয় তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 3, আর যদি বেরিলিয়াম 3 প্লাস হয় তাহলে আলটিমেটলি জেড এর ভ্যালু হয়ে যাবে 4। এই কয়েকটা জিনিস একটু মনে রাখবো আমরা। হ্যাঁ ভাই, ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে দেখবো আমরা জনগণ। এবার আমরা এই জিনিসটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছিলাম। যেহেতু প্রথম কক্ষপথ বলছে, তো এখানে এন এর ভ্যালু হবে 1, কোনো সমস্যা নাই। আর যেহেতু হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি E1, এটা বলা আছে, E1 বলে দিছে। হ্যাঁ, E1 কে নিয়ে কাজ করতেছি। তৃতীয় কক্ষপথের যে শক্তি সেটা হচ্ছে এটার জন্য কাজ করতে বলছে। যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে ওর জেড এর ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই না ভাই? তো চলো ভ্যালুটা একটু বসাই। E1 তো আমার চেঞ্জ করার দরকার নাই, কারণ অপশন সবগুলোতে E1 আছে। এবার জেড স্কোয়ার কত? এই যে 1 স্কোয়ার, কারণ এখানে কি হাইড্রোজেন ইউজ করছি। তৃতীয় কক্ষপথ, তাই হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি আসলো হচ্ছে En ইজ ইকুয়ালস টু E1, আর এখানে কত? 1/9, কারণ 3 কে স্কোয়ার করলে 9 হয়। সো এবার এটা হচ্ছে আমার অ্যান্সার আর কি। তাহলে খুঁজো এই অপশনটা কত নম্বরে আছে? 1 নম্বরেই আছে। গুড, ঠিক আছে, E ইনটু 1/9, খুব ভালো কথা। ঠিক আছে, শোনো, এইখানে কিন্তু ট্র্যাপ কোশ্চেন হচ্ছে এই নিচেরটা। ঠিক আছে, কেন জানি হচ্ছে যতবার এটা আসে সবারই হচ্ছে পরীক্ষায় সবাই এটা দাগায় আসে, এটা হচ্ছে ট্র্যাপ। খুব সাবধান, ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউর মেইন সমস্যাই হইতেছে ট্র্যাপ গুলা। ঠিক আছে, ট্র্যাপ গুলাতে পড়া যাবে না। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এবার দেখো পরেরটায় যাই আমরা। তাহলে পরেরটা আমি এখানে সুন্দর করে ফেলছি। পরের কোশ্চেনটার মধ্যে আমরা পড়বো, সেটা হচ্ছে পরমাণুতে আমাদের যে অরবিটাল আছে, সে অরবিটালটা ধারণা আসলে কে দিছে। তারা একটু চিন্তা করে দেখো অরবিটালটা আসলে কি। ভালো করে মাথায় রাখো যে অরবিট দ্বারা কিন্তু বোঝায় হচ্ছে শেলকে, শেল। ঠিক আছে, কিন্তু অপর দিকে অরবিটাল যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, কোনো একটা পরমাণু যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে 90 থেকে 95% পর্যন্ত সম্ভাবনা যেখানে, সেটাকে আমরা কি বলবো? অরবিটাল বলবো। ওকে, মাথায় রাখো এটা। ওকে, অরবিটাল নিয়ে আলোচনা কে করছে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, তাহলে এখন আগে বুঝো যে ভাই আউফবাউ কাকে নিয়ে আলোচনা করছে, যে ইলেকট্রন কোথায় কোন শেলে আগে যায়, ইলেকট্রন কোনটিতে আগে যায়। ঠিক আছে, ও এটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, তার মানে ও তো অরবিটাল নিয়ে ধারণা দেয় নাই, বাদ। তারপর কি বোর কি নিয়ে কাজ করছে? বোর কাজ করছে শেলকে নিয়ে, সো এটাও বাদ, হচ্ছে না। রাদারফোর্ড কিসের ধারণা প্রথমবারের মতো দিছে? নিউক্লিয়াসের ধারণা প্রথমবারের মতো দিছে। সো ও তো হচ্ছে অরবিটালের কথা বলতে পারে নাই, তার মানে এই তিনজনে কেউই দিচ্ছে না। তাহলে একমাত্র বাকি আছে কোন অপশনটা? এই যে কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে ভাই, যদি তুমি একদম কমন সেন্স ধরে নিচ্ছি, তুমি কোয়ান্টাম বলবিদ্যার নামও শুনো নাই, কিন্তু অ্যাটলিস্ট বাকি তিনটা যে হবে না, ওইগুলাকে এলিমিনেট করে দিলেই কি তুমি তোমার অ্যান্সার পেয়ে যাচ্ছ না? ঠিক আছে, যখনই কোনো কোয়েশ্চেন অনেক টাফ লাগবে, তখন তুমি দেখবা বাকি কোনোভাবে এরকম এলিমিনেশন মেথডে চলে যাওয়া যায় কিনা। ঠিক আছে, সবসময় তোমার সব কোয়েশ্চেন অ্যান্সার পারা লাগবে না, গেস করতে পারলেও কিন্তু চলবে। হ্যাঁ, যে বাকিগুলো হয় না, তাহলে এটা হইতেও পারে, তাহলে চলো এটাই অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, নাইস। এবং তাহলে হয়ে গেল। তাহলে এবার পরেরটায় যাই। তাহলে কি হচ্ছে, এবার আমাদের এই পেজটাতে একটু কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে আগে। ঠিক আছে, সো কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা কি, যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টা জিনিস, যেটা হচ্ছে ইলেকট্রনের অবস্থান বের করতে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, প্রথমত প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা হচ্ছে শেল নিয়ে কাজ করি, শেল। ঠিক আছে, যেটা হচ্ছে এন এর ভ্যালু যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, ইত্যাদি হইতে পারে। প্রথম শেলকে কে বলি, পরেরটাকে এল বলি, এম বলি, এন বলি, এরকম চলতে থাকে। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ কি? ওই যে এল এর ভ্যালুগুলো, ওই যে তোমরা বলো না SPDF, এগুলো বলি না, ওগুলো নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো এখানে আমাদের কি হইলো, তার এল এর ভ্যালু কত? 0 to n-1 পর্যন্ত, তাই না ভাই? 0 - n পর্যন্ত। তাহলে ধরো তোমাকে কেউ একজন বলে দিচ্ছে n এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে এল এর ভ্যালু কত কত হবে? 0, 1, 2, 3। এখন মাথায় রাখো ভাই, যে যদি এল এর ভ্যালুটা 0 হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি এস। যদি এল এর ভ্যালুটা 1 হয় তাকে আমরা বলি হচ্ছে পি। এল এর ভ্যালু যদি 2 হয় তাকে আমরা কি বলি? ডি। আর লাস্টে এল এর ভ্যালু 3 হলে কি বলি? এফ। এইটা হচ্ছে মনে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো জনগণ কি হচ্ছে। এবার এখানে তো আমরা এন দিয়ে পড়লাম শেল, এল দিয়ে আমরা উপশক্তি স্তরে আসছি। এখন উপশক্তি স্তর, ঠিক আছে, যাকে বলা হয় অরবিটালের আকৃতির মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি হইলো। এবার এখানের মধ্যে আমরা কাজ করবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি হইলো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা এম কে নিয়ে কাজ করব। এটা হচ্ছে -L to +L পর্যন্ত।
ঠিক আছে, তাহলে কি হইলো, ধরো তোমার এখানের মধ্যে এল এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এম এর ভ্যালু কত হবে -2 -1 0 +1 +2। ওকে, কারো যদি হচ্ছে এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু কত হবে -1 0 +1। ঠিক আছে, এল ইকুয়ালস টু 2 মানে কি, এল ইকুয়ালস টু 1 মানে হচ্ছে পি অরবিটাল, এখানে কি ও হচ্ছে ডি উপশক্তি স্তর, এগুলো নিয়ে কাজ করতেছি তাই না। এখন একটা জিনিস মাথায় রেখো ভাই, যে এখানে যখন কাজ করতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু বেসিক্যালি কি করতেছে, উপশক্তি স্তরকে ডিফাইন করতেছে, উপশক্তি স্তরকে। ঠিক আছে, কারণ প্রথমটা তোমরা সবাই পারি, ও হচ্ছে শেল, ও হচ্ছে উপশক্তি স্তর, আর ও কিন্তু প্রথমবারের মতো অরবিটালকে নিয়ে চলে আসছে। ঠিক আছে, কারণ এই যে এই এল এর মানে উপশক্তি স্তরের ভিতরে যে ভাগগুলা, ওই যে তোমরা বলো না যে ডি এর ভাগ হচ্ছে 5টা, এই এম এর ভ্যালু 5টা আসছে বলেই কিন্তু ডি এর ভাগ 5টা হইছে। ঠিক আছে, আবার এখানে এই যে পি এর ভাগ 3টা বলো, এটা কেন বলো, কারণ হচ্ছে এখানে এই এল এর ভাগ 3টা আছে। কথা কি বুঝতে পারছি আমরা? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যতগুলো এম এর ভ্যালু হয় ঠিক ততগুলো অরবিটাল আমরা পাই, সহজ কথা। ঠিক আছে, আর এখানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, তাহলে একটা কথাই মনে রাখবো, এরকম আপওয়ার্ড তীর চিহ্ন যদি থাকে তাহলে এটা দ্বারা প্রকাশ করতেছি s = +½ কে, ডাউনওয়ার্ড তীর চিহ্ন দিলে s = -½ কে প্রকাশ করতেছি। ঠিক আছে, এটার অবশ্যই আরো অনেক মিনিং আছে। ঠিক আছে, এটাতে আসলে অনেক ডিটেইলস আলোচনা করা যায় শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে। ঠিক আছে, যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিলে সে আসলে কিভাবে স্পিন করতেছে, কোন দিয়ে কি হইতেছে না হইতেছে, অনেক কিছু আলোচনা আছে। বাট আপনাদের এক্সামে পারার জন্য খালি একটু মনে রাখলেই চলবে, উপরের দিকে আপওয়ার্ড ডাইরেকশন যেটা দেওয়া আছে সেটা যদি হয় s = +½ নিচেরটা হলে s = -½ এইটুক পড়লেই ইনশাল্লাহ পরীক্ষায় পাস হয়ে যাবে। ঠিক আছে জনগণ, ওকে। তো চলো এবার তার হচ্ছে সুন্দর করে আমরা সামনে দিকে একটু আগাই। হ্যাঁ, কারণ মোটামুটি বেসিকটা এখানে আলোচনা করা আছে, ধরে নিচ্ছি কেউ কোনোদিন পড়ো নাই, তাও তোমার এতটুকু জানলে তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। ঠিক আছে, তো দেখি। ঠিক আছে, তো এখন যেটা হয়েছে এখানে কাজ করব, চলো কিছু সলভ করি এবার আমরা। তো ফার্স্ট অফ অল এখানে যখন আমরা সলভ করতেছি, এন এর ভ্যালু 1 আছে, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা কোন উপশক্তি স্তরকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে 1s কে, তাই না। এবার কি উপস্তরের সংখ্যা তাহলে কয়টা আসলো, একটা আসলো। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু তাহলে 0ই আসবে, কারণ এল এর ভ্যালু 0 ছিল, তাই না। এম কি ছিল মনে আছে, -l to +l পর্যন্ত জনগণ, তাই না। এবার পরেরটা আমাদের কি হয়েছে, তাহলে এখানে এম এর ভ্যালু যতগুলো ততগুলো অরবিটাল হয়, আগের পেজেও বলছি এম এর ভ্যালু একটা আসছে, তাই এখানে অরবিটালও কিন্তু একটাই হবে। ঠিক আছে, আর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে, তাহলে বসাও এখানে 2। ওকে, আর এখানে তাহলে মোট ইলেকট্রন কত আসলো, 2 কিন্তু আসলো। ওকে ওকে, তারপরটা আমাদের কি হয়েছে, এন এর ভ্যালু 2, তাহলে এখানে এল এর ভ্যালু কত আছে, 0 আর 1, তার মানে কি এটা হচ্ছে 2, এখানে কাজ করতেছে সেকেন্ড শেলকে নিয়ে, সো এটা কি 2s এবং 2p। ঠিক আছে, ওকে, তাহলে 2s এবং 2p, তাহলে কয়টা উপশক্তি স্তর আসলো, এখানে 2টা উপশক্তি স্তর। তাহলে এবার যখন s তখন এখানে m এর ভ্যালু আসবে 0, যখন p তখন m এর ভ্যালু আসবে -1 0 +1। তার মানে কি এখানে পাওয়া যাবে হচ্ছে একটা অরবিটাল, এখানে পাওয়া যাবে 3টা অরবিটাল, তাহলে 1 আর 3 যোগ করলে মোট অরবিটাল কয়টা পাওয়া যাবে, 4টা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এবার দেখো 4টা উপশক্তি, 4টার মধ্যে কয়টা পাওয়া যাবে, এখানে ইলেকট্রন 8টা, তাহলে এখানে মোট ইলেকট্রন চলে আসবে কতগুলা, 8টা ইলেকট্রন চলে আসবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ব্যাপারটা আর কি। তো এবার পরেরটা আমাদের আবার সিমিলার ওয়েতে কাজ করো, যখন তুমি থার্ড শেল তখন কে এল এর ভ্যালু 0 1 2, এখানে তাড়াহুড়া করবো না আমরা, থার্ড শেলের মধ্যে 3s, এখানে কি 3p, এখানে হচ্ছে 3d, রাইট। তো এখন চলো ভ্যালুটা বসাই দিই, মোট উপশক্তি স্তর কয়টা পাইলাম, 3টা উপশক্তি স্তর। এবার 3টা উপশক্তি স্তরের মধ্যে কি হয়েছে, এবার m এর ভ্যালু 0, এখানে m এর ভ্যালু কত, -1 0 +1, এখানে কত, এখানে হচ্ছে -2 -1 0 +1 +2। ঠিক আছে, +1 +2, সো এখানে পাওয়া যাবে কয়টা, একটা অরবিটাল, এখানে পাওয়া যাবে 3টা অরবিটাল, এখানে পাওয়া যাবে 5টা অরবিটাল, তাহলে মোট কতগুলো পাওয়া গেল বলো তো, মোট পাওয়া গেল হচ্ছে 9টা অরবিটাল। খেয়াল করছো, 9টা অরবিটাল। ওকে, তাহলে কি হইলো, উপশক্তি স্তরের সংখ্যা কত হয়ে গেল এখানে, তাহলে এখানে পাওয়া যাবে 2টা, এখানে পাওয়া যাবে 6টা, এখানে পাওয়া যাবে 10টা, যোগ করলে মোট ইলেকট্রন হচ্ছে 18টা। ঠিক আছে, সিমিলার ওয়েতে লাস্টেরটাও কিন্তু করা যাবে। ঠিক আছে, এটা 0, এটা হচ্ছে 1 2 3, তাহলে এখানে কত পাওয়া যাবে, 4s 4p 4d 4f, তাহলে পরেরটা করে ফেলো, মোট উপশক্তি স্তর 4টা, তাহলে এবার বলো m এর ভ্যালু কত হবে, 0, এটার জন্য m এর ভ্যালু হচ্ছে -1 0 +1, পরেরটা হচ্ছে m এর ভ্যালু -2 থেকে, মানে তোমরা একটু বসাই নিও তোমরা, -2 -1 0 +1 +2, আর লাস্টেরটা হচ্ছে -3, তারপর কি -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এরকম। তাহলে এবার মোট সংখ্যা কত করে পাওয়া গেল, 1,
এখানে 3, এখানে 5 আর এখানে হচ্ছে 7, যোগ করে কত হয় 5 7 12, 5 আর 7 কত হয় 12, 12 আর 3 15, 15 আর 1 16, তাহলে হচ্ছে এখানে 16টা ইলেকট্রন পাওয়া গেল, তাই এখান থেকে পাওয়া যাবে মোট 32টা ইলেকট্রন। ঠিক আছে, এই 32 ইলেকট্রন নিয়ে আমরা কাজ করে ফেলছি ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আমরা এটা যদি কেউ এতটুকু জানো তাহলে এখান থেকেও কিন্তু তুমি অ্যাকচুয়ালি এইচএসসি লেভেলের রিটেন পার্টও কিন্তু অ্যান্সার করতে পারবা, কারণ এই লাস্টে চতুর্থ আর থার্ড শেল যেটা আছে, এই যে থার্ড শেল আর ফোর্থ শেল, এখান থেকে কিন্তু আলটিমেটলি রিটেন পরীক্ষার কোশ্চেনে চলে আসে। এই যে 4টি কোয়ান্টাম সংখ্যা লিখো, ঠিক আছে, সো এগুলো পারা যাবে ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি বেসিকটা আলোচনা করে ফেলছি এই 2 পেজের মধ্যে। এই পেজে বেসিক বলছি, এই পেজে কিভাবে অ্যাপ্লাই করা বলছি। হ্যাঁ, সো এবার আমরা চলে যাবো এমসিকিউ কোয়েশ্চেনগুলোর দিকে। ওকে, চলো শুরু করি তাহলে। ফার্স্ট কোয়েশ্চেন কি করছে, যে কোয়ান্টাম সংখ্যার ভ্যালু n = 4, l = 3। 4, তো এটা হচ্ছে আমার 4 আকারে বসবে। l = 3, আগেও বলছিলাম l = 0 মানে হচ্ছে s, ঠিক আছে, l = 1 মানে হচ্ছে p, l = 2 মানে কি d, আর l = 3 মানে কি f, তাই না? তাহলে এখানে l = 3 বলছে, তাহলে এটা হচ্ছে f, তাহলে 4f হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে d নাম্বারটা। ঠিক আছে ভাই, সবাইকে ধরতে পারতেছি? একদম সহজ না? ঠিক আছে, একদম বললাম তো যে খুবই সহজ জিনিসপাতি, খালি একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, দেখতে হবে, তাহলেই ইনশাল্লাহ কেল্লা ফতে। ঠিক আছে, তো চলেন সামনে আগাবো। এবার পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। বলছে নিকেল যেটা আছে 28, এর কতগুলো ইলেকট্রন, মানে ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ করতে বলছে। এর ক্ষেত্রে n + l = 4 হয়, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠিক আছে, এখানে কিন্তু l এর ভ্যালু 1 বলছে। যদি l এর ভ্যালু 1 বলে, আমার কিন্তু ওটা সমাধান করার কিছু নাই। ঠিক আছে, এটা কি 4s 4p 3s 3p আমার জানার কোনো লাভ নাই। আমার খালি জানা দরকার ভাই l এর ভ্যালু কিন্তু 1 বলছে। l এর ভ্যালু 1 মানে কোন উপশক্তি স্তর? p উপশক্তি স্তর। অনেকবার করে কিন্তু বলছি। হ্যাঁ, তাহলে p উপশক্তি স্তর যদি হয়, তাহলে ওর জন্য m এর ভ্যালু কয়টা পাওয়া যায় মনে আছে? l এর ভ্যালু 1 হইলে m এর ভ্যালু কত? -1 0 +1, তার মানে ওর কিন্তু 3টা ভাগ আছে। ঠিক আছে, 3টা ভাগ আছে, 3টা অরবিটাল। p এর অরবিটাল কয়টা? 3টা আছে এখানে। তাহলে এখানের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে px, একটা py, একটা pz। তাহলে এখন প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সো এটা হচ্ছে a 2টা, a 2টা, a 2টা। ঠিক আছে, তাহলে মোট ইলেকট্রন কয়টা থাকতে পারলো? 6টা ইলেকট্রন থাকতে পারলো না? সো এবার p একটা অরবিটালের, p একটা উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা আছে? মোট ইলেকট্রন আছে 6টা। ঠিক আছে, মোট ইলেকট্রন 6টা কাজ করতেছে। সো এটা হচ্ছে 6টা ইলেকট্রন। সবাই কি ধরতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা এখানে 6টা ইলেকট্রন বের করে ফেলছি। এরকম ভাবে তুমি যখন কাজ করতেছিলা তখন কিন্তু এসপিডিএফ এগুলোর জন্য বের করা যাবে। এস এ 2টা ইলেকট্রন, পি তে 6টা ইলেকট্রন, ডি তে 10টা ইলেকট্রন, এরকম ভাবে। তো আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলছে এবার দেখো। উপশক্তি স্তর, এখানে একটু হচ্ছে ভরে লেখা হয়ে গেছে, উপশক্তি স্তরের হবে। হ্যাঁ, উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র নিচের কোনটি? ঠিক আছে, সবসময় মনে রাখবা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলছে। ঠিক আছে, মনে রাখবা শক্তি স্তরে ম্যাক্স ইলেকট্রন যদি বলে, শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলে, তখন হচ্ছে 2n²। ঠিক আছে, কিন্তু যখন উপশক্তি স্তর বলবে, উপশক্তি স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। এই দুটোর মধ্যে যেন কোনো প্যাচ না লাগে। ঠিক আছে, যে অ্যান্সার আলটিমেটলি হচ্ছে মোস্ট কেসে হচ্ছে সবগুলা যোগ করে একটা হচ্ছে কি, যে একটা শক্তি স্তরে যতগুলা উপশক্তি স্তর আছে সবগুলা মিলায় যোগ করলে যা আসে। আর এটা হচ্ছে শুধু একটা উপশক্তি স্তরের জন্য। ধরো শুধু বলছে 4s এ কত, শুধু 4p তে কত। ঠিক আছে, ওই ভ্যালুটা হচ্ছে এইটা। হ্যাঁ, তুমি যদি আগের পেজের যে ম্যাথটা আছে এটা যদি সলভ করতে চাইতা, যে ধরো তোমাকে বলছে যেখানে কি 3p কে নিয়ে কাজ করতেছে, ধরো ইন কেস 3p কে, তাহলে 3p তে কতগুলো আছে? তাহলে হচ্ছে 2 × 12 + 1। তাহলে বসায় দাও, কত হবে? এখানে ওর l এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত আসবে? 2 × কত 1 + 1, তাহলে কত হয়ে যায়? 6টা ইলেকট্রন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উপশক্তি স্তর থেকে বের করার জিনিস। আর যদি কোশ্চেনে বলে সর্বোচ্চ শক্তি স্তরের জন্য কত হয়েছে, তখন 2n²। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কোশ্চেনের মধ্যে কোনো প্যাচ খাওয়া যাবে না। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যান্সার হবে, আর এইটা হচ্ছে আমার এই কোশ্চেনের জন্য ট্র্যাপ। ঠিক আছে, ট্র্যাপগুলা কিন্তু আমি মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, যে এগুলা কিন্তু ভাইস ভার্সা হইতে পারে। ঠিক আছে, যে ভাই এখানটার মধ্যে তোমাকে কোশ্চেনের মধ্যে এখন উপশক্তি স্তর রিলেটেডটা চাইছে, আবার এখানে কিন্তু উল্টাও চাইতে পারে যে শক্তি স্তরের জন্য কোনটা সর্বোচ্চ হয়। ঠিক আছে, তো যেটা চাবে কোশ্চেনে ওই অনুযায়ী অ্যান্সার করবে ভাই। ঠিক আছে, পরীক্ষা শেষ পর্যন্ত পারলেই চললো। ওকে, নাইস। তো এই পর্যন্ত কাজগুলো করে ফেলছি আমরা। তাহলে পরের পেজ যদি একটু যাই, তাহলে কি পাই দেখেন। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত করতে বলছে। ঠিক আছে, সবসময় মনে রাখবো যে কোনো শেলের জন্য, যে কোনো শেল এ
যে কোনো শেল এ আমার অরবিটাল সংখ্যা কত? মনে রাখবো যদি শেল সংখ্যাটা n দিয়ে প্রকাশ করি তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? অরবিটাল সংখ্যা হবে হচ্ছে n স্কয়ার। এটা মাথায় রাখবা, ঠিক আছে? যে কোনো যদি হচ্ছে শেলের সংখ্যা n হয় তাহলে এখানের মধ্যে অরবিটাল সংখ্যা সবসময় কত হবে? n স্কয়ার, ঠিক আছে? তাহলে এবার তারা আমাকে বলছে কত নম্বর শক্তি স্তর? পঞ্চম শক্তি স্তর। তাহলে পঞ্চম শক্তি স্তর মানে n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে কত হবে? 5 স্কয়ার, তার মানে হচ্ছে 25, ঠিক আছে? সো এই 25টা হচ্ছে আসবে, দ্যাট মিন্স এই ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? সবাই ধরতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, তো এই পর্যন্ত আমরা সুন্দর করে কাজটা করে ফেললাম। সামনে যদি একটু আগাই তাহলে কি পাচ্ছি দেখো, যে কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, একবার আসে গ্রহণযোগ্য, একবার আসে গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? দুইটার যেটাই আসুক না কেন খালি তুমি দুইটা শর্ত মনে রাখবা, তাইলেই হবে, ঠিক আছে? এত কিছু আর চিন্তা করার দরকার নাই, খালি শর্ত কোন দুইটা মনে রাখবা, আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? শর্ত দুইটা, এরকম কোশ্চেন আসলেই, গ্রহণযোগ্য হোক বা না হোক কোশ্চেন আসলেই তখন তুমি এই দুটো শর্তের কথা চিন্তা করবা, মাথায় এই দুটো ভিজুয়ালাইজ করবা। কি? এক নাম্বার হচ্ছে n এর ভ্যালু কি হবে? l ও m থেকে বড় হবে, m থেকে বড় হবে, এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড কথা যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে m এর যে ভ্যালুটা আছে সে m এর ভ্যালুটা -l টু +m এই রেঞ্জের মধ্যে হবে, ঠিক আছে? এই দুটো শর্ত চেক করবা, যদি এই দুটো শর্ত ফুলফিল হয় তাহলে হচ্ছে ওই সেট গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? ওই সেট যদি কি হবে? গ্রহণযোগ্য হবে। কিন্তু যে কোনো একটা যদি অমান্য করে, ঠিক আছে? যে কোনো একটা যদি অমান্য হয়, যে কোনো একটিও যদি অমান্য হয় তাহলে কিন্তু ওই সেট কি? ওই সেট হয়ে যাবে অগ্রহণযোগ্য, ঠিক আছে? অগ্রহণযোগ্য, এটা একটু মাথায় রাখবো আমরা জনগণ, হ্যাঁ? ওকে, তাহলে শোনো জনগণ, ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানটার মধ্যে কেন আমি এভাবে বলতেছি, কারণ তুমি যখন হচ্ছে এইচএসসি লেভেলে এই কোশ্চেনগুলো সলভ করতেছো, এটা আসবে ফর শিওর, ঠিক আছে? এখন এরকম টাইপের কোশ্চেন কোনটা দিয়ে আসবে এটা তো আমরা কেউ জানি না, ঠিক আছে? বাট কোশ্চেন আলটিমেটলি এরকম টাইপের একটা অবশ্যই আসবে যে গ্রহণযোগ্য হয় না, এরকম টাইপের দিয়ে আসবে, এইচএসসি তেও আসবে, অ্যাডমিশনেও আসবে। সো যেটাই আসুক না কেন এরকম কোশ্চেন আসলে এই দুটা মনে রাখবা যে এই দুটা হইলে মানবে, এই দুটা যে কোনো একটা বাদ গেলে ওটা বাদ, ঠিক আছে? তাহলে চলো প্রথমটায় কাজ করি। দেখো এখানে প্রথমটা হচ্ছে n, পরেরটা হচ্ছে l, পরেরটা m, পরেরটা s, সকল ক্ষেত্রেই। এখন দেখো n এর ভ্যালুটা যেটা আছে 1, l এর ভ্যালুটা হচ্ছে সমান হয়ে গেছে, দেখছো? n এর ভ্যালু আর l এর ভ্যালু কি সমান হইতে পারবে না? সবসময় n এর ভ্যালু কিন্তু বড় হবে, প্রথম পয়েন্ট কিন্তু এটা বলছি, মানে নাই, সো এটা বাদ, ঠিক আছে? এখানে দেখো কি হইছে, এখানের মধ্যে n, l, m, s, দেখো l এর ভ্যালু হচ্ছে এখানে 0, কিন্তু m এর ভ্যালু আবার রেঞ্জের মধ্যে পড়ে নাই, খেয়াল করছো? l এর ভ্যালু 0 হইলে m এর ভ্যালু তো 0 হওয়ার কথা, তাই না? সো এটা তো রেঞ্জকে ক্রস করে ফেলছে, তাহলে এটাও বাদ, ঠিক আছে? আবার নিচেরটা খেয়াল করো, এটা কি n এর ভ্যালু বড় আছে l আর m এর চেয়ে, ঠিক আছে? m, এটা হচ্ছে s, এটা ঠিক আছে, ঠিক আছে? কারণ l এর ভ্যালু যদি 2 হয় তাহলে m এর ভ্যালু কিন্তু -2, -1, 0, +1, +2, সো -1 কিন্তু পাওয়া যাবে, সহমত, ঠিক আছে? আর প্লাস -1/2 এটা হইতেও পারে, এটা ঠিক আছে। লাস্টেরটা দেখি, এখানে n এর ভ্যালু হচ্ছে 1, l, m, s, দেখো এইখানে কিন্তু আবার গ্যাঞ্জামটা করছে, l এর ভ্যালু যদি 1 হয় তাহলে m এর ভ্যালু হওয়ার কথা -1, 0, +1, তাহলে -2 কি রেঞ্জের মধ্যে আছে? নাই কিন্তু। সো এটা কিন্তু জনগণ আল্লাহর হস্তে বাদ, ছুঁড়া ফালায় দাও, ঠিক আছে? সো জনগণ আমরা শেষ পর্যন্ত কি পাইলাম, যে এখানের মধ্যে কিন্তু এই যে 3 নাম্বার যে ব্যবস্থাটা এটা কিন্তু সদা সত্য কথা, ঠিক আছে ভাই? পারবো তাহলে এক্সাম হলে? পারবো, ঠিক আছে? তাহলে পরেরটার মধ্যে যাই, দেখেন এবার পরেরটার মধ্যে কি বলছে, আকৃতি নিয়ে কথাবার্তা বলছে এখানে। তো আমরা এখানে একটু আকৃতি নিয়ে আলোচনা করি, যে যদি হচ্ছে l এর ভ্যালুটা হচ্ছে 0 হয় তখন তাকে আমরা s বলি। s এর আকৃতি কিরকম? s এর আকৃতি হচ্ছে গোলাকার, এবং অনেকে যারা মেডিকেল পরীক্ষা দিবা ওরা বর্তুকারও মনে করতে পারো, হ্যাঁ, বর্তুলাকারও মনে রাখতে পারো, কারণ হচ্ছে পরীক্ষায় মেডিকেল পরীক্ষা অনেক সময় বর্তুলাকার অপশনের মধ্যে থাকে, হ্যাঁ, এগুলো মনে রাখতে পারো একটু মনে হয়। এবার যদি l এর ভ্যালুটা যখন 1 হয় তাহলে কি হবে? p হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে p এর মধ্যে কি হবে? p এর মধ্যে হচ্ছে এবার হচ্ছে ও হইতেছে ডাম্বেল আকার, হ্যাঁ, ডাম্বেল আকার, হ্যাঁ, এই যে এরকম টাইপের ডাম্বেল আকৃতি টাইপের হবে, ওকে? আচ্ছা, এরপরটার মধ্যে কি আছে? l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে d হলে কি হয় জনগণ বলো তো? ডাবল ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল, ঠিক আছে? দুই হাতে 2 ডাম্বেল দিয়ে ডাবল ডাম্বেল, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে হবে এরকম টাইপের একটা ডাম্বেল, তার মাথা এরকম টাইপের একটা ডাম্বেল, এটা হচ্ছে ডাবল ডাম্বেল।
হ্যাঁ, আর এফটা খুবই কমপ্লিকেটেড, পরীক্ষায় মোটামুটি হচ্ছে এই তিনটা পড়লেই চলবে। এফটা অনেক বেশি কমপ্লিকেটেড, কোনো মানে ফিক্সড কিছু নাই, বাট মোটামুটি তোমাদের এই তিনটা পরীক্ষার জন্য পড়লেই চলবে। ওকে, এটা হচ্ছে গোলাকার, এটা কি, এটা হচ্ছে ডাম্বেল আকার, এটা হচ্ছে ডাবল ডাম্বেল আকার জনগণ। ওকে, পারবো তাহলে আমরা ইনশাআল্লাহ। ওকে, চলো তাহলে এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভের দিকে চলে যাই, দেখি কি হয়। তাহলে এখানের মধ্যে যখন কাজটা করব তখন বলছে কোনটা হচ্ছে আকৃতি নিয়ে কাজ করে, ঠিক আছে, কোনটা হচ্ছে আকৃতিকে নিয়ে কাজ করতে পারে। তাহলে আকৃতি নিয়ে কে কাজ করবে চিন্তা করে বলো তো ভাই, আকৃতি নিয়ে কি কাজ করবে? ঠিক আছে, অবশ্যই আকৃতি নিয়ে কাজ করবে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমি একটু বলে দিই, এটা সেটা হচ্ছে আমার কোন একটা শক্তি স্তরে যে আছে ওই শক্তি স্তরের আকার নিয়ে কাজ করে কে? আকার নিয়ে কাজ করে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n। ঠিক আছে, আকৃতি নিয়ে কে কাজ করে? আকৃতি নিয়ে কাজ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা l। ঠিক আছে, ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে কে কাজ করে? ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে কাজ করে হচ্ছে আমার m। এবং লাস্টে ইলেকট্রনের যে স্পিন আছে ওই স্পিন নিয়ে কে কাজ করে? s, স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, সো এখানে মাথায় রাখবা আকার বললে হচ্ছে n, আকৃতি বললে হচ্ছে l। আকার আকৃতির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, আকার মানে হচ্ছে ধরো একটা সম্পূর্ণ বাড়ি বা পুরো শেলটা তুমি বাইরে থেকে যেটা দেখতেছো সেটা হচ্ছে আকার। ওই বাড়ির ভিতরে কয়টা ফ্ল্যাট আছে বা কি হয়েছে ওটা হচ্ছে তার আকৃতি। ঠিক আছে, সো আমি জাস্ট জেনারেলাইজে বললাম, ব্যাপারটা আরো কমপ্লিকেটেড কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরে, বাট বাস তোমাকে একটু সিম্পলিফাইড ওয়েতে বলার জন্য আর কি, কারণ যেমনে বললে তুমি এক্সামে পাস করো। ঠিক আছে, অমনে বলছি। ঠিক আছে, অমনে মনে রাখলেই চলবে। তোমাদের এক্সামে সবচেয়ে বেশি এটাই আসে যে আকৃতি কোনটা, সেটা হচ্ছে এল। মাথায় রাখবো ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে পরেরটা চলে যায় জনগণ। দেখেন এখানটার মধ্যে যখন কাজ করতেছে, এবার আমরা আউফবাউ নীতি একটু পড়ে ফেলবো। সো আউফবাউ নীতির মধ্যে কি মনে রাখবো ভাই, দেখো তো, যে প্রথম কথা হচ্ছে ইলেকট্রন সর্বদা নিম্ন উপশক্তি স্তরে, নিম্ন শক্তির যে উপশক্তি স্তরগুলো আছে ওই নিম্ন শক্তির উপস্তরে আগে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে সে উচ্চ উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তার রুল। ওই যে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো না যে পটাশিয়ামের 19তম যে ইলেকট্রন আছে এটা কি 3D তে যাবে নাকি 4s এ যাবে? এই কোশ্চেনটা অনেকবার পড়ছো না তোমরা? ঠিক আছে, এটাই এখনো পরীক্ষায় আসে অপশন মানে এমসিকিউর মধ্যে। ঠিক আছে, তো 3D আর 4s এর মধ্যে একটু বলে ফেলো। 3D মানে কি? n এর ভ্যালু হচ্ছে 3 আর l এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে n প্লাস l কত আসলো? 5। অপর দিকে 4s এর মধ্যে কত আছে? n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু হচ্ছে 0। তাহলে n প্লাস l এর ভ্যালু কত? 4। সো কি রুল ছিল? যার n প্লাস l এর ভ্যালুটা কম তার কি, তার শক্তি হচ্ছে কম এবং তাতে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটাই তো রুল নাকি? তাহলে এখানের মধ্যে কি হইছে? n প্লাস l এর ভ্যালু কম, তাই এর শক্তি কম এবং এই জন্য এটাতেই কিন্তু ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে। কথা কি আমি বুঝতে পারছি? কার অসুবিধা আছে জনগণ? নাই কিন্তু। ঠিক আছে, তো পরেরটা আমাদের কাজ করে চলো। এখানে আমরা কাজগুলো করে ফেলছি। হ্যাঁ, এবার তাহলে দেখো পরেরটা যদি একটু আমরা যাই, তাহলে এবার আমাকে বলো, যদি এখানটার মধ্যে আমরা সিমিলার ওয়ে একটু চিন্তা করি ভাই, যে ধরো হইতেছে এবার এখানটার মধ্যে যদি 2p এবং 3s কে নিয়ে কাজ করতো, তাহলে 2p এর মধ্যেও n প্লাস l এর ভ্যালু আসে হচ্ছে 3, 3s এর মধ্যে n প্লাস l এর ভ্যালু আসে 3। তাহলে কোনটাতে যাব? তখন রুলটা হচ্ছে যার n এর ভ্যালুটা ছোট, যার n এর ভ্যালুটা হচ্ছে ছোট ওইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, সো এখানে n এর ভ্যালুটা ছোট আসছে তাই ওইখানে ইলেকট্রনটা আগে n এর কাছে যাবে। ঠিক আছে, 2p যেটা আছে তার কাছে যাবে, সহজ হিসাব। ঠিক আছে, একইভাবে তুমি হচ্ছে 4d 3f এগুলোর মধ্যে সিমিলার ওয়েতে কমপ্লিট করতে পারো, একই অ্যান্সার আসবে, কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে পরের টপিকটার মধ্যে কি আছে? পরের টপিকটার মধ্যে আছে হচ্ছে আমার হুন্ডের নীতি। এখন হুন্ডের নীতির ক্ষেত্রে একটা কথাই মনে রাখবো, এটা কিন্তু ভাই এই যে পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর এগুলাতে খাটে, এস এর জন্য কিন্তু প্রযোজ্য না। কেন? কারণ হচ্ছে হুন্ডের নীতি খাটে হচ্ছে যখন সমশক্তি সম্পন্ন কয়েকটা ভাগ আছে, এই প্রত্যেকটা ভাগে যখন ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, এখন এস এর জন্য কেন খাটে না? কারণ এস এর মধ্যে তো ভাগই নাই, ভাগ আছেই একটা। সো যখন পি আসবে তখন পি এর মধ্যে 3টা ভাগ, এই জন্য প্রত্যেক ভাগে আগে একটা করে ইলেকট্রন প্রবেশ করে একই স্পিনে, এরপরে আবার শুরু থেকে বিপরীত স্পিনে প্রবেশ করা শুরু করে। এটা হচ্ছে হুন্ডের নীতি। ওকে, আমি আবার বুঝাই যে ধরো এখানে ডি নিয়ে কাজ করতেছি, ডি এর 5টা ভাগ আছে। হ্যাঁ, এবার 5টা ভাগের মধ্যে যখন প্রবেশ করবে আগে প্রত্যেকটা ঘরে একই স্পিনে ইলেকট্রন প্রবেশ করতেছে। ওকে, এরপরে 5টা ঘরে যখন একটা করে চলে গেছে এরপর আবার শুরু থেকে বিপরীত স্পিনে সে প্রবেশ করা শুরু করবে। ঠিক আছে, এটা হচ্ছে ডির কাজ। কথা বুঝতে পারছি?
নাইস। এবার তাহলে এফ এর জন্য সিমিলার ওয়েতে কাজ করব। সো খালি এতটুকু মনে রাখো যে হুন্ডের সময় কি করতে হবে, সেম স্পিনে প্রত্যেক ঘরে ইলেকট্রন প্রবেশ করতে হবে, এটা মনে রাখবা। আর এস এর মধ্যে যেহেতু একটাই ঘর, তাই ওটার জন্য হুন্ডের নীতির প্রয়োজন হয় না, এটা মনে রাখবা, তাইলেই চলবে। ওকে, বুঝতে পারছি জনগণ? ওকে, সেরা। আর তাহলে লাস্ট কথা হচ্ছে ভাই, তাহলে হচ্ছে ভাই পলির বা পাউলির বর্জন নীতি। ঠিক আছে, পাউলির বর্জন নীতি আবার কি জিনিস? ঠিক আছে, একটু বলি। পলির যে বর্জন নীতিটা আছে বা পাউলির যে বর্জন নীতিটা আছে সেটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে জনগণ যে এই যে পলির বর্জন নীতি হচ্ছে যে যে কোনো একটা, ধরো তুমি হিলিয়ামকে নিয়ে কাজ করতেছো, সবচেয়ে ইজিয়ার ওয়ে আর কি, হ্যাঁ, সবচেয়ে ইজিয়ার ওয়ে। এখানে দুইটা ইলেকট্রন এখানে আছে, তাহলে এখন এই যে দুইটা ইলেকট্রন এখানে আছে, এই দুইটা ইলেকট্রনের জন্য আমাকে কি করতে হবে? এই দুইটা ইলেকট্রনের জন্য আলটিমেটলি আমার 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। তো বের করে চলো, কারণ আমরা তো এগুলো পারি। দেখো এখানে কি দুইটাই কিন্তু 1s এর মধ্যেই আছে। প্রথম ইলেকট্রনটা আগে টার্গেট আমার, হ্যাঁ, প্রথম ইলেকট্রনটা টার্গেট। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে প্রথম ইলেকট্রন কি ফার্স্ট শেলে আছে, তাহলে এন এর ভ্যালু 1, এবং এস এ আছে উপশক্তি স্তর, তাহলে এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0। আর যেহেতু উপরের দিকে তীর চিহ্ন, তাহলে এস এর ভ্যালু কিন্তু +½ ঠিক আছে, উপরের দিকে তীর চিহ্ন হলে এস এর ভ্যালু +½ নিচের দিকে তীর চিহ্ন হলে এস এর ভ্যালু -½ তো সেকেন্ডটা করে ফেলি। আবার দেখো এখানে হইছে এন এর ভ্যালু আবার কি 1, কারণ 1s এর মধ্যে আছে স্টিল। এল এর ভ্যালু কত 0, কারণ এস উপশক্তি স্তর। এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু তো 0ই হয়। আর এস এর ভ্যালু যেহেতু নিচের দিকে তীর চিহ্ন, তাহলে এস এর ভ্যালু হচ্ছে -½ এখন পলি কি বলছে? পলি বলছে যে কোনো একটা নির্দিষ্ট পরমাণুতে, যে কোনো একটা নির্দিষ্ট পরমাণুতে তুমি যে কোনো দুইটা ইলেকট্রন নাও, একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রন তুমি নাও, ঠিক আছে, ওইটার 4টা কোয়ান্টাম সংখ্যা আরেকটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সাথে কখনোই মিলবে না। ঠিক আছে, যদি সেম পরমাণু হয় তাহলে ওই পরমাণুটার যতগুলা ইলেকট্রনই আছে না কেন সবগুলার মধ্যে কখনো হুবহু 4টা ইলেকট্রন, ওই 4টা যে সেট আছে কোয়ান্টাম সংখ্যার, ওটা আরেকটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সেটের সাথে হুবহু মিলবে না, সিমিলার হবে না। ঠিক আছে, যেমন এখানেও খেয়াল করো, এন মিলছে, এল মিলছে, এম মিলছে, কিন্তু এফ এ কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। খেয়াল করছো, এফ কিন্তু ডিফারেন্ট, এফ কিন্তু এখানে ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এফ কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। সো আলটিমেটলি কিন্তু এখানেও কিন্তু দুইটা একদম সেম জায়গাতেই আছে স্টিল, কিন্তু ওরা কিন্তু সেম জিনিসপাতি বা 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কিন্তু কি হয় নাই, সেম হয় নাই। ঠিক আছে, যে এখানে কোনটির ইলেকট্রন বিন্যাসের নিয়ম ব্যতিক্রম, ব্যতিক্রম বললে তখন মনে রাখবা যে আমাদের ব্যতিক্রম কয়েকটাই আছে। যেমন একটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কি, ক্রোমিয়ামের লাস্টে হচ্ছে করে 3d5 4s1 এইটা আসে, ওই যে মনে আছে না, ডি যদি 5 বা 10 হয় তাহলে সে বেশি স্টেবল হয় এই জন্য, হ্যাঁ। আর যখন কপারকে নিয়ে কাজ করব তখন কি হবে, তখন এখানের মধ্যে 3d10 4s1 হবে। ঠিক আছে, সো এখানেও কিন্তু কি হয়েছে, ফুলফিল হয়ে গেছে। কপারের নিচেই কি আছে, আলটিমেটলি সিলভার এর আছে, এবং ওগুলোর জন্য সেম ওয়েতে কাজ করা যাবে কিন্তু। ঠিক আছে, কপারের নিচে তুমি দেখবা হচ্ছে সিলভার নিয়ে কাজ করতেছি, ওইখানেও কিন্তু সিমিলার ওয়েতে আমরা কি পাবো, ওই যে 4d10 5s1 এটা কিন্তু পাবো। ঠিক আছে, এটা কিন্তু পাবো। সো এই জন্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ও সিমিলার টাইপের অ্যান্সার গুলা দিচ্ছে। ঠিক আছে, কপার তারপর সিলভার এগুলো কিন্তু সেম ক্যাটাগরির জিনিস। ঠিক আছে, 47, তো এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির জিনিস। তো আলটিমেটলি এখানে কিন্তু এই সিলভারটার অ্যান্সার এটা পাওয়া যাবে। ঠিক আছে, ও ব্যতিক্রম ধর্মী হবে। ঠিক আছে, সিলভার তারপর অরাম এগুলো কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ, সিলভার তারপর এখানে অরাম, এই কয়েকটা হচ্ছে মনে রাখবা যে ক্রোমিয়াম, কপার, সিলভার, অরাম এই কয়েকটাতে ব্যতিক্রম ধর্মী হয়, কারণ এরা এই যে এরকম D5 D10 এগুলো টাইপের বিন্যাস দিবে। ঠিক আছে, ওকে। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে কপারের 29তম ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করতেছে। তাহলে এবার দেখো ভাই, কপারকে নিয়ে কাজ করতেছো, তাহলে 1s2 2s2 2p6 3s2 তারপর কি 3p6 এই পর্যন্ত কিন্তু দেখো গুণ কয়টা ইলেকট্রন হয়েছে, 18টা ইলেকট্রন কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপর 3p এর পর কোথায় যায়, ইলেকট্রন যায় কিন্তু 4s এ, এটা কিন্তু 19। ঠিক আছে, তারপরে কোথায় যাবে, তারপর যাবে হচ্ছে পরের গুলাতে, তাই না ভাই? তাহলে এবার চলো এবার সুন্দর করে হচ্ছে বসাও, তাহলে কি 3d10 এ প্রবেশ করছে, তাই না, 3d10 এ প্রবেশ করছে। তো এখানের মধ্যে তাহলে এবার এই যে 20 থেকে 29 পর্যন্ত সবগুলাই কিন্তু এর মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এবার তাহলে 29 নাম্বারটা কত নাম্বারে গেছে, তাহলে দেখো এখানে গেছে এই 3d, এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই বুঝতে পারছি, কোনো সমস্যা আছে নাই কিন্তু, হ্যাঁ, একটু মাথায় রাখবো আমরা। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে দেখি, পরেরটার মধ্যে হচ্ছে আমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, যে কোয়েশ্চেনটার মধ্যে কি বলছে যে কিউ একটা মৌল আছে, এই যে আমাদের কাছে কিউ একটা মৌল আছে, এই কিউ মৌলটা অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখানে গ্রুপ আছে, এখানে পর্যায় আছে, তাহলে গ্রুপের ভ্যালু কত, গ্রুপ 1 এবং গ্রুপ 2।
ঠিক আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। ঠিক আছে, গ্রুপ 1 মানে কি আমরা সবাই জানি, গ্রুপ 1 মানে হচ্ছে ওই যে ক্ষারধর্মী গ্রুপ যেটা আছে, ঠিক আছে, ক্ষার ধর্মের যে গ্রুপটা আছে সেটা। আর এটা কি, এটা হচ্ছে মৃৎ ক্ষার ধর্মের যে গ্রুপটা আছে সেটা, তাই না ভাই? মৃৎ ক্ষার ধর্মে মানে এটা হচ্ছে অ্যালকালি, এটা হচ্ছে আর্থ অ্যালকালি মেটাল। ঠিক আছে, এবার এখানে কি হয়েছে বলছে তৃতীয় আর চতুর্থ। ঠিক আছে, তাকে বলো যদি গ্রুপ 1 হয় তার মানে ওর ইলেকট্রন আছে S1, ওর ইলেকট্রন আছে S2। এরকম তো আমরা সবাই পারি, তাই না, যে S1 এ একটা ইলেকট্রন থাকলে গ্রুপ 1 হয়, S এ দুইটা ইলেকট্রন থাকলে গ্রুপ 2 হয়, তাই না? তাহলে এবার বলো কি হবে, তাহলে কিউ কে নিয়ে কাজ করতে বলছে, তাহলে কিউ হচ্ছে গ্রুপ 2 তে পড়ছে, তাহলে ওর অবশ্যই S2 আছে, যেহেতু 4th পিরিয়ড তাহলে এটা 4S2। সবাই ধরতে পারছি কিনা দেখো। ঠিক আছে, সবার আগে গ্রুপ 2 বলে আমি S2 দিছি, এরপর 4th পিরিয়ড তাই 4 বসাইছি, শেষ। এবার কি হবে, এবার তুমি সুন্দর করে মিলাসটা করো, তাহলে 1S2 2S2 2p6 3S2 3p6 4S2। তাহলে এটা কার ইলেকট্রন বিন্যাস হলো দেখো তো, এখানে কি 18 + 2 20, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম। তাহলে এবার কোন করে কাজ করে ফেলছি, এবার কি বলছে, ওর সর্বশেষ ইলেকট্রন যেটা আছে, সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গেল বলো দেখি ভাই, এই স্তরে গেছে 4S এ, তাই না? 4S এর জন্য কি হয় বলো দেখি ভাই, ওর n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু হচ্ছে যেহেতু s তাই 0, এবং m এর ভ্যালু কত হবে 0, তাহলে s এর ভ্যালু এবার প্লাস মাইনাস হাফ যেটাই হোক না কেন। ঠিক আছে, সো আমার লাগবে মূলত চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সো m এর ভ্যালু কত হইলো 0 হইলো, 0 হইলো আমার, তাই না, 0 হইলো, একদম সুন্দর কিন্তু। ওকে ওকে, সুন্দর করে এই পর্যন্ত কাজটা করে ফেলছি আমরা। তো এবার পরের কোশ্চেনের মধ্যে যদি একটু আমরা যাই তাহলে কি পাচ্ছি একটু দেখো। এবার হচ্ছে আমরা নেক্সট টপিকের মধ্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে চলে কাজ করতেছি, এবং এই যে এক শক্তি স্তর থেকে এক শক্তি স্তর থেকে এক শক্তি স্তরে লাভ দিছি, লাভ দেওয়ার কারণে একটা নির্দিষ্ট কালার পাওয়া গেছে, ওটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি আইডেন্টিফাই করতে চাচ্ছিলাম। হ্যাঁ, এবং ওইটার জন্য আমার কি লাগে, রিডবার্গ ধ্রুবক লাগে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এবার রিডবার্গ ধ্রুবক নিয়ে যখন কাজ করতেছে সেখানে দেখো এই সূত্রটা হচ্ছে রিডবার্গের সূত্র, সেটা কি, সেটা হইতেছে ভাইয়া 1/λ = RH 1/nl² 1/nh²। এখানে nl দ্বারা কি বোঝায়, nl দ্বারা বোঝায় হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। ঠিক আছে, এটা মানে একটু বুঝাই বলি তোমাকে, ধরো হইতেছে তোমাকে বলছে, আর nh দ্বারা বোঝায় হচ্ছে উচ্চ শক্তি স্তর, h তে হাই l তে লো। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো আমার কথা, যে ধরো একটা ইলেকট্রন 4th শেল থেকে 2nd শেলে গেছে, 4th শেল থেকে 2nd শেলে গেছে, তাহলে যেটা 4th শেল মানে যেটা উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর সেটা হচ্ছে NH, আর যেটা নিম্ন শক্তি স্তর ওটা হচ্ছে NL। কথা ক্লিয়ার? কোনো অসুবিধা আছে নাই কিন্তু? সো এইভাবে অনুযায়ী বসাইতে হয় আর কি। এখন এই NL আর NH এর যে ভ্যালুগুলো আছে এগুলোর উপর বেস করে এগুলোকে একটা সিরিজ ওয়াইজ ভাগ করা হয়েছে। যেমন তোমাকে যখন বলবে n এর ভ্যালু 1 তখন ওটাকে আমরা বলি হচ্ছে লাইম্যান সিরিজ। ঠিক আছে, লাইম্যান সিরিজ, এবং এটা কোন অঞ্চলে কাজ করে, অতি বেগুনি অঞ্চলে কাজ করে, মানে বিকিরিত রশ্মিটা সবসময় অতি বেগুনি অঞ্চলে হবে। ঠিক আছে, বা ইউভিও বলতে পারো তুমি ইচ্ছা। ঠিক আছে, এবার এই সাইডের মধ্যে কি আছে, এখানে হচ্ছে NL ভ্যালু 2 আছে, নিম্ন শক্তি স্তরে ভ্যালু 2, তখন কি ওটা বামার সিরিজ, এবং এটাকে দৃশ্যমান অঞ্চলে কাজ করে। এই দুটো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে এই লাইম্যান সিরিজ কোন অঞ্চলে কাজ করে আর বামার সিরিজ কোন অঞ্চলে কাজ করে। আর বাকি হচ্ছে প্যাশ্চান সিরিজ আছে, NL ভ্যালু 3 হইলে, 4 হইলে ব্র্যাকেট সিরিজ আছে, 5 হলে কি ফুন্ড আছে, আর 6 হইলে হামফ্রিস আছে। এবং এই সবগুলাই হচ্ছে কোন অঞ্চলে কাজ করতেছে, অবলোহিত ইনফ্রারেড অঞ্চলে কাজ করতেছে। ওকে, সো এইগুলো একটু আমরা ভালো করে দেখে নেবো ইনশাআল্লাহ। সো এখন দেখো ভাই, এই পার্টটুকুর মধ্যে আমি আগেও বলতেছি ভাই, সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা লাইম্যান এবং বামার এইটা আসে। ওকে, মাথায় রাখবা একটু। আর আরেকটা যেটা পরীক্ষায় আসে সামনে হচ্ছে আমরা দেখবো, সেটা হইতেছে এই পার্টটুকু যখন কাজ করবো RH এর যে ভ্যালুটা, RH এর ভ্যালুটা হচ্ছে 109,678/সেন্টিমিটারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রিডবার্গ যে ধ্রুবক RH, সেটার হচ্ছে একক। তুমি মিটার নিতে চাইলে ওই অনুযায়ী কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এখন খেয়াল করে দেখো ভাই, আমরা এই পেজটা যারা একদমই পারো না ওরা খালি এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নিও, কারণ সামনে যে কোশ্চেনগুলো সলিউশন করব ওইগুলা এই পেজের এই ডেটাগুলো অনুযায়ী দেখে দেখে একটু সলভ করতে হবে আর কি। এটা মুখস্থ না থাকলে আপাতত স্ক্রিনশট নিয়ে নাও, সামনে আমার সাথে সাথে যেতে সলভ করতে থাকো, পরে একটু প্র্যাকটিস করে নিও আর কি ভাই। হ্যাঁ, ওকে, চলো সামনে আগাবো। তাহলে এবার এই পার্টটুকুতে আমরা কাজ করলাম। এবার এই পার্টটুকুর মধ্যে খেয়াল করো যে আমরা এখান থেকে সামনে যখন যাব, কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে,
খেয়াল করো এই পাশে একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে খেয়াল করো যে সবগুলা থেকে এই যে পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন চলে আসতেছে হচ্ছে 2 এ, তারপর হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন আসতেছে 2 এ, আবার কি 3 থেকে ইলেকট্রন আসতেছে কোথায় 2 এ। সো আলটিমেটলি সবগুলাই যেহেতু 2 এ আসতেছে, সবগুলাই যেহেতু 2 এ আসতেছে, সো আলটিমেটলি কি হবে এখানে কিন্তু NL মানে লোয়ার যে শক্তি স্তরটা সেটার ভ্যালু কিন্তু 2। তাহলে এবার লোয়ার শক্তি ভ্যালু 2 মানে কি, এটা কোন সিরিজ বলো তো? এটা হচ্ছে বামার সিরিজ, ঠিক আছে, বামার সিরিজ। তাহলে বলো এখানে কোনটা হচ্ছে অবস্থান করা হলে যে বর্ণালী উৎপন্ন হয় তা কোন সিরিজের? তাহলে অ্যান্সার হচ্ছে কোন সিরিজ? বামার সিরিজ। ক্লিয়ার সবাই? ধরতে পারছি? ক্লিয়ার? এই সেম সিকোয়েন্সটা হচ্ছে বামার দিয়ে আসে একবার, লাইনের দেওয়া আসে একবার। সো কোশ্চেন খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এবার আমাকে একটু মনে করাই দাও তো দেখি ভাই, বামার জানে কোন অঞ্চলে কাজ করে? বামার কিন্তু হচ্ছে আলটিমেটলি দৃশ্যমান অঞ্চলে কাজ করে। আর লাইমের আসে কোন অঞ্চলে কাজ করে? এটা কিন্তু অতিবেগুনি অঞ্চলে কাজ করে, অতিবেগুনি অঞ্চলে কাজ করে। তাহলে বায়ুগুলো কোন অঞ্চলে কাজ করে? বায়ুগুলো কিন্তু অবলোহিত অঞ্চলে কাজ করে। এটা কিন্তু মাথায় রেখো ভাই, বারবার বলতেছি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। এটাতে পরে কোশ্চেনটা দেখবা যে হচ্ছে এরকম কিছু একটা আসছে, হ্যাঁ, পরেই দেখবো আমরা পরের পেজেই, যে এখানে যখন কাজ করতেছো যে এই উক্ত স্থানান্তরের মধ্যে যে অঞ্চলে ঘটে তা কি, ঠিক আছে? সো এখানের মধ্যে দেখো সেম ওয়েতে কাজ করতেছো। সো এখানে যেহেতু বামার সিরিজকে নিয়ে কাজ করছো, সো অবশ্যই কি এই অবস্থানটা হচ্ছে কি একটা দৃশ্যমান রেঞ্জে কাজ করতেছি। সো দৃশ্যমান রেঞ্জটা অ্যান্সার হবে, ঠিক আছে? সো একটু সাবধান, হ্যাঁ, এগুলো যেন পরীক্ষা হলে পারা যায়। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পারলাম, ইনশাল্লাহ পারবো এক্সাম হলে। তো এখন পরের কোশ্চেনের দিকে চলে যাব, এখান থেকে হয়তো ম্যাথ আসা শুরু করবে, একটু ঠান্ডা মাথায় শুইনো, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান কত এর বের করতে বলছে। রিডবার্গ ধ্রুবকের মান মাত্র পড়ে আসছো যে RH এর ভ্যালু কত? 109,678 পার সেন্টিমিটারে। তাহলে তুমি যদি মিটার নিতে চাও তাহলে কি হবে? ওটাকে 100 দিয়ে গুণ দিতে হচ্ছে, রাইট? দেখো ব্যাপারটা বুঝো, কিন্তু এখানে কিন্তু পার সেন্টিমিটার মানে 1/সেন্টিমিটার আছে, ঠিক আছে? সো তুমি যদি মিটার নিতে চাও, কথা বুঝো কিন্তু, তখন কিন্তু তোমার এখানে কি করতে হবে? 109,678 এইটা পার সেন্টিমিটার, এটা মানে তো এটাই নাকি? এবার 1 সেন্টিমিটার কি তোমাকে মিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে কি তোমাকে 1/100 নিতে হবে না? তাহলে কি 100 দিয়ে গুণ হয়ে যাবে। সো এখানে কত চলে আসবে? 109,678 এটা ছিল, আর এটা কি 1/100, তখন তোমার মিটারটা চলে আসবে, ঠিক আছে কথা? এখন 1/100 মানে কি? 109,678 গুণ 100 এত পার মিটার। এবার এটাকে দেখো ক্যালকুলেটরে বসায় কত আসে। তুমি 109,678 100 বসায় দাও, তাহলে এবার দেখলে তুমি পাবা হচ্ছে এই যে এই লাস্টেরটা যেটা আছে এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে? এটা আমার অ্যান্সার হবে। ওকে, সবাই ধরতে পারছি? কোনো সমস্যা আছে কারো? পারছো কিনা দেখো, ঠিক আছে? সেন্টিমিটার থাকলে তো কোনো সমস্যা নাই, ডাইরেক্ট বসাই দিবা, কিন্তু মিটারে থাকলে কিন্তু আমি একদম ডিটেলসে করছি, তোমাদের এত কিছু মনে রাখতে হবে না। খালি মনে রেখো যে 1.1 এর পরে একটা পয়েন্ট হয় আর 10⁻⁷ হয়, ঠিক আছে? এইটুকু মনে রাখলে কিন্তু চলবে। ওকে, তাহলে হচ্ছে এবার সুন্দর করে আমরা এই জিনিসটা বুঝে ফেলছি। এবার এখান থেকে হচ্ছে আমরা সামনে আগাবো, হ্যাঁ? এবার পরের ম্যাথটার মধ্যে কি আছে একটু দেখে ফেলি। তাহলে পরের ম্যাথটার মধ্যে আছে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজ। তাহলে বামার সিরিজ মানে NL এর যে ভ্যালুটা সে ভ্যালুটা হচ্ছে 2। এবার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই। শুনেন, আমাদের কাছে দুইটা ওয়ে আছে, একটু বলে দিই আপনাদেরকে, যে যদি NL এর ভ্যালু তো ফিক্সড, এটা তো খুব একটা বেশি চেঞ্জ করা যায় না, তাই না? কিন্তু এখন চিন্তা করে দেখেন, যদি NH এর ভ্যালু ইনফিনিটি হয় তখন এটা কি? এটা হচ্ছে আমার ইলেকট্রনের জন্য সর্বোচ্চ দূরত্ব। আমি অ্যান্সার পরে বলতেছি, একটু কনসেপ্টটা বুঝাই, হ্যাঁ? যে NH এর ভ্যালু ইনফিনিটি হলে এটা সর্বোচ্চ দূরত্ব। এখন সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে হইলে আমার এনার্জিও কি ম্যাক্সিমাম লাগবে না? তাহলে এখানে এই সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে এনার্জি লাগে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এটুকু বুঝতে পারার অসুবিধা আছে কিনা দেখেন, আমি অ্যান্সার পরে বলতেছি, আর একটু কনসেপ্ট বুঝাই, হ্যাঁ? আচ্ছা, এবার তাহলে দেখেন NA ইনফিনিটি এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব Emax হইল। এবার আমরা সবাই জানি যে E = hc/λ, তাই E আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, তাই না ভাই? তাহলে যখন এখানে NH এর ভ্যালু ইনফিনিটি, তখন কিন্তু হচ্ছে কি হয়ে যাবে? তখন কিন্তু E এর ভ্যালু ম্যাক্সিমাম যদি হয় তাহলে কিন্তু ল্যামডার ভ্যালু হয়ে যাবে মিনিমাম, তাই না? ল্যামডার ভ্যালু কিন্তু এখানে কি আসবে? মিনিমাম। অপরদিকে আমরা আবার কি জানি? E = হচ্ছে h নিউ, তাহলে E আর নিউ কিন্তু কি একটা অপরটার সমানুপাতিক। তাহলে যেখানে E ম্যাক্স সেখানে কিন্তু নিউ কি আসবে? ম্যাক্স আসবে। নিউ মানে যেন কি? নিউ মানে কিন্তু কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক এখানে সর্বোচ্চ আসছে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জিনিস, হ্যাঁ? তার মানে তোমার যদি NH এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে এনার্জি ম্যাক্সিমাম হলে এই ল্যামডা মিনিমাম এবং কম্পাঙ্কও কিন্তু মিনিমাম।
খুব ভালো কথা, ঠিক আছে, কম্পাউন্ড কিন্তু সর্বোচ্চ আবার, ঠিক আছে। তো এই পর্যন্ত হইলো। আবার এই পার্টটুকুর মধ্যে যারা এটা বুঝো না আবার একটু খেয়াল করবা, যদি ইন কেস এখানে সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো চাইছে, আমি আগে কনসেপ্ট বুঝে পরে অ্যান্সার করে দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করো এবার, তাহলে এবার NH এর ভ্যালু যদি NL+1 হয়, তার মানে তোমার যে শক্তি স্তরটা আসো তুমি জাস্ট তার সবচেয়ে কাছের শেলটায় গেছো, সবচেয়ে কাছের শেলটায়। তাহলে সবচেয়ে কাছের শেলটায় যদি যাও তাহলে কি হবে, তাহলে ওইখানে হচ্ছে দূরত্ব কি সবচেয়ে কম, ঠিক আছে, ওইখানে কি দূরত্ব হচ্ছে সর্বনিম্ন। এখন দূরত্ব যদি সর্বনিম্ন হয় তাহলে আমার এনার্জিও কি হবে, এনার্জিও হবে হচ্ছে মিনিমাম। এবার তোমরা আমাকে বলো ই আর ল্যামডা হচ্ছে একটা অপরটা ব্যস্ত অনুপাত, তাহলে যদি ই মিনিমাম হয় তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। আবার খেয়াল করো এখানে যখন কাজ করতেছো ই আর নিউ হচ্ছে সমানুপাতিক লিখে রাখছি, তাহলে এবার বলো যদি ই সর্বনিম্ন হয় তাহলে নিউ তো সর্বনিম্নই হবে, তাই না? কে বুঝতে পারছি? এইবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবে যে কোয়েশ্চেনে অ্যাপ্রোচ করবা কেমন। এটা ছিল দুইটা কনসেপ্ট। এবার আমি কোয়েশ্চেনে ম্যাথের সলিউশনের দিকে যাই। দেখো কোয়েশ্চেনে বলছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে কি, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউ মিনিমাম। এবার যেখানে নিউ মিনিমাম সেখানে এনার্জিও মিনিমাম, তাই না, কারণ সমানুপাতিক। এবার এনার্জি মিনিমাম মানে কি, দূরত্ব সর্বনিম্ন, বাস। দূরত্ব সর্বনিম্ন কখন হয়, দূরত্ব সর্বনিম্ন হয় হচ্ছে যখন সবচেয়ে কাছের শেল, ঠিক আছে। তাহলে এখানে NL এর ভ্যালু ছিল 2, এখানে কত হয়ে যাবে 2 + 1 মানে হচ্ছে 3, শেষ, ঠিক আছে। মানে শুধু অপশন আছে এই দুইটা, হয় NH এর ভ্যালু ইনফিনিটি হবে, হয় NH এর ভ্যালু NL+1 হবে। ইনফিনিটি হলে এনার্জি ম্যাক্সিমাম, আর যদি NL+1 হয় এনার্জি মিনিমাম, শেষ। এইটুকু মনে রাখলেই বাকিটা খালি সমানুপাতিক ব্যস্ত অনুপাত করে বের করে নিবা, ঠিক আছে। কারণ বোর্ড তো সবাই পড়ে আসছো, তাই না, A = hc/λ = h নিও, দুইটাই তো বোর্ডের সূত্র, তাই না। একটু জাস্ট কনসেপ্টটা বুঝাবা, করে ফেলবা, কাহিনী খাল্লাস। ওকে, বুঝতে পারছি জনগণ? চলো তাহলে পরেরটা চলে যাই। তাহলে এবার এখানে মধ্যে কি আছে, এবার এখান থেকে তরঙ্গ সংখ্যাটা বের করে ফেলতে বলছি, নিউ এখান থেকে বের হয়ে গেছে। তাহলে চলো এবার এখান থেকে কম্পাঙ্ক সংখ্যা বের করছি, যার কম্পাঙ্ক সংখ্যাটা সর্বনিম্ন তারই কিন্তু কি আসবে, তারই কিন্তু তরঙ্গ সংখ্যাও সর্বনিম্ন আসবে, তাই না, তারই কিন্তু সর্বনিম্ন আসবে। তাহলে এবার কি হলো বলতো, তাহলে নিউ বার ইজ ইকুয়ালস টু কি, নিউ বার ইকুয়ালস টু RH 1/NL² - 1/NH², ঠিক আছে। মানে কেউ কনফিউজ হলো না যে ভাই কেন তরঙ্গ সংখ্যার সাথে আমি কম্পাঙ্ক সংখ্যা মিলে কাজটা করছি। ব্যাপারটা বুঝাই বলি তোমাকে যে তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে 1/λ, ঠিক আছে। সো তোমাকে একটু বুঝাই বলি, E = hc/λ, hc × 1/λ, সো এখানে hc নিউ বার, ঠিক আছে। সো E আর নিউ বারও কিন্তু সেম, ঠিক আছে। E আর নিউ বারও কিন্তু আলটিমেটলি কি, E আর নিউ বারও কিন্তু একটা অপরটার সমানুপাতিক। সো ওইরকম ভাবে ধরছি আর কি, আর কিছুই না। ওকে, যাকে তো এখন ভ্যালুটা বসায় দাও, কি আসছে দেখো, RH কে নিলাম, এবার এখানে কি NL এর ভ্যালু নিলাম 1/4, তাইলে নিলাম, আর এই সাইডে 1/2² আর কি, হ্যাঁ বুঝে নিও কিন্তু 1/2², আর এখানে কি NH এর ভ্যালু, তাহলে কত হবে এখানে জনগণ বলেন তো, এখানে NH এর ভ্যালু কত হবে, কত হবে, কত হবে, 3 ছিল, তাহলে 3² বসায় দাও, ঠিক আছে। তাহলে কত কত আসে দেখো একটু, এখানে NH এর ভ্যালু আসবে 1/4, এখানে আসবে 1/9, ঠিক আছে। 4 নং 36 বিয়োগ করলে 5, ওকে। তাহলে এখানে কত আসে বিয়োগ করলে দেখো তো, আসে হচ্ছে 36, আর উপরে 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে এত আসবে, ঠিক আছে। তাহলে এই অপশনটা কোথায় আছে একটু দেখে ফেলো, এই অপশনটা আছে হচ্ছে বি নাম্বারে, বি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। ওকে, নাইস, সুন্দর করে বুঝতে পারছি আই গেস। খুবই ইজি একটা ম্যাথ, ঠান্ডা মাথায় করলে মিলে যাবে ইনশাল্লাহ। তো চলো পরেরটা করে ফেলি। তাহলে পরেরটার মধ্যে কি আছে, পরেরটা বলছে বামারের দ্বিতীয় লাইন। যখনই কোশ্চেন এরকম দ্বিতীয় লাইন টাইপের কথা থাকবে তখন সবসময় মনে রাখবা NH এর ভ্যালু হবে NL প্লাস লাইন নং, এই কথাটুকু মনে রাখতে পারলেই চলবে, ঠিক আছে। যে কোনো ক্ষেত্রে লাইন নং যখন কাজ করতেছো মানে সে কয়েক ঘর পরে বসছে আর কি, ঠিক আছে। ওই যে আমরা ক্লাসে যেমন বলি না যে আমি ফার্স্ট বেঞ্চে বসছি, আমার 3 বেঞ্চ পরে আমার বন্ধু বসছে, ওইরকম টাইপের কথাকে আমরা কেমিস্ট্রিতে বলি কি লাইন নং। যে ভাই ফার্স্ট মানে বামার সিরিজ হচ্ছে NL = 2, তাহলে তার হচ্ছে কি 2 লাইন, তো 2 লাইন মানে কি, 2 লাইন মানে হচ্ছে 2 ঘর পরে বসছে। তো এখানে কি হইলো, এই হলো 2, আর লাইন নং কত বলছে 2, সেভাবে ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে ভাই, কথা বুঝো কিন্তু। কি NL এর যে ভ্যালুটা থাকবে তার সাথে লাইন নং সবসময় কি করে দিবা, যোগ করে দিবা, তাইলে কাজ শেষ। ধরো আমি তোমাকে বলছি যে লাইম্যানের 100তম লাইন, লাইম্যানের 100তম লাইন, 100তম লাইন বলছি, ওকে। তার মানে কি, তার মানে হচ্ছে NL তো 1, তাই না, NH এর ভ্যালু কত 1 + 100, তার মানে হচ্ছে কত 101,
ঠিক আছে, এদিকে কি আছে, এদিকে হচ্ছে প্যাস চেন যে আছে সেটা কি প্যাস চেনের ধরো 20তম লাইন বলছি, প্যাস চেনের 20তম লাইন, তাহলে বলো এবার প্যাস চেন মানে কি, এন এর ভ্যালু কত, লাইম্যান বামার প্যাস চেন, তাহলে কি 3, আর এখানে তাহলে 20তম লাইন মানে কি NH = 3 + 20 মানে হচ্ছে 23, কাহিনী খতম। ঠিক আছে ভাই, সো এবার লাইন নং খালি যোগ করে দিলে অ্যান্সার পারবা। হ্যাঁ ওকে, চলো তাহলে এখানে আমাদের কি আসছে অ্যান্সার 4 আসছে। তাহলে এবার এই ক্ষেত্রে NH এর মান কত, ঠিক আছে, NH এর মান কত, এক্ষেত্রে NH এর মান হচ্ছে 4, ঠিক আছে ওকে। ওকে, তাহলে সবকিছু ভ্যালু বের করে ফেলছি আমরা, তাহলে পরেরটা বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে পরের কোশ্চেনটা একটু দেখো, এখানে বলছে নিউবার ইজ ইকুয়ালস টু প্যাশন সিরিজের ক্ষেত্রে N1 এর ন্যূনতম ভ্যালু কত, তাহলে বলো এটাকে লোয়ার যে এনার্জি তার কথা বলছে না, লোয়ার, তাহলে এবার বলো যেহেতু প্যাশন সিরিজ বলে দিছে তার ক্ষেত্রে লোয়ারের ভ্যালু কত হবে, তার ক্ষেত্রে লোয়ার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে হচ্ছে 3, তাই না ভাই, 3 হবে, তাই না, লাইম্যান বামার প্যাশন, ওকে 3 হবে, সবাইকে ধরতে পারছি কিনা দেখেন, ঠিক আছে, লাইম্যান বামার প্যাশন, ঠিক আছে, সো এন এর ভ্যালু 3 হয়ে যাবে, ওকে ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি কাজটা করে ফেলছি, এটা আর এইচ হবে, ঠিক আছে 3 হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সো আমরা কাজটা করে ফেলছি। ওকে, তাহলে চলো এবার পরেরটার মধ্যে আমরা চলে যাব, পরেরটার মধ্যে কি বলছে একটু দেখি। তাহলে পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দৃশ্যমান যে আলো আছে তার তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা কত, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কত, 380 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে সে কাজ করে, সো এর অ্যান্সার হবে কত, 380 থেকে 780, ঠিক আছে ভাই, এগুলো মাথায় রাখবো, ওকে আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তাহলে মোটামুটি হয়ে গেল। তাহলে এবার পরের পেজে কি আছে, এখান থেকে আসতেছে জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখবা যে জাল পাসপোর্ট শনাক্ত করা হয় সবসময় ইউভি দিয়ে, আলট্রাভায়োলেট, ঠিক আছে, যে আগে হচ্ছে আমাদের এখানে ফসফোর নামে একটা পদার্থ ব্যবহার করা হয়, ফসফোর পদার্থের কাজ কি, ও হচ্ছে ইউভি রশ্মির যে আলো আছে ওই ইউভি রশ্মির আলোকে সে শোষণ করে, কিন্তু দৃশ্যমান যে বর্ণ আছে সে দৃশ্যমান বর্ণের আলোকে সে বিকিরণ করে, ঠিক আছে, সো যদি আসল টাকা হয় তাহলে আসল টাকার বিভিন্ন জায়গার মধ্যে এরকম ফসফর পদার্থ দেওয়া থাকে, সো এখানে কি হয়, এখানে যখনই হচ্ছে ইউভি রেটা পড়ে সেই ইউভি রেকে সে শোষণ করে ফেলে আর দৃশ্যমান বর্ণের আলোকে সে বিকিরণ করে ফেলে, তখন এটাকে বোঝা যায় যে এটা আসল টাকা বা আসল পাসপোর্ট। হ্যাঁ, কিন্তু নকল টাকা বা নকল পাসপোর্টে ফসফর থাকে না, সো আলটিমেটলি ওইখান থেকে কোনো ইউভি লাইট মারলে কোনো আলো দেখা যায় না, সো এই জন্য হচ্ছে মনে রাখবো যে ভাই জাল পাসপোর্ট বা জাল টাকা কিভাবে শনাক্ত করা হয়, ইউভি রশ্মির সাহায্যে, এই যে এই ডি নাম্বারটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে ভাই, সবাই ধরতে পারছি, কোনো অসুবিধা আছে নাই, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত সুন্দর করে কাজটা করে ফেললাম, তারপরে সামনে আগায় যাই, খুব দ্রুত আগায় যাচ্ছি আমরা, হ্যাঁ, এবং খুবই সহজ কোশ্চেন কিন্তু, হ্যাঁ মোটামুটি এই পর্যন্ত কিন্তু আমরা 1/3 এর বেশি মানে অনেকখানি জিনিসপত্র আমরা সলভ করে ফেলছি। এবার আমাদের হয়তো দ্রাব্যতার কিছু ব্যাপার সবার সামনে বাকি আছে, আয়ন শর্তের একটু বাকি আছে, তাইলে আমাদের কাজটা কিন্তু শেষ। হ্যাঁ, তো আমাদের কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে জিনিসপাতি খুব একটা কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ পারবো। ওকে নাইস, সামনে আগাই চলো। তাহলে এবার এখান থেকে হচ্ছে ফ্লেম টেস্ট আছে, শিখা পরীক্ষা হচ্ছে যে প্রত্যেকটা ধাতু যখন শিখাতে ধরা হয় তখন সে একটা নির্দিষ্ট কালার প্রদর্শন করে, ওই কালারটাকে আমরা বলি হচ্ছে শিখা পরীক্ষা। এখন শিখা পরীক্ষার জন্য কোনটা ইউজ করা হয়, শিখা পরীক্ষার জন্য সবসময় মনে রাখবা HCl ব্যবহার করা হয়, HCl, অন্য কোনো কিছু কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে, এটা এমসিকিউতে প্রচুর আসে যে শিখা পরীক্ষা কোনটা ইউজ করা হয়, শিখা পরীক্ষায় আসে হচ্ছে এই যে HClটা ইউজ করা হয়, ঠিক আছে। এখন কেন ইউজ করা হয়, কারণ ধরো তোমার কাছে একটা ক্যালসিয়াম কার্বনেট আছে, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি HCl এ দিবা তখন এখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাই অক্সাইড হইছে, ঠিক আছে, মনে রাখবা ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটা অনুদ্বায়ী লবণ, হ্যাঁ অনুদ্বায়ী মানে ওকে হিট দিয়ে গ্যাসে কনভার্ট করতে প্রচুর এনার্জি খরচ হয়, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড যেটা সে কিন্তু একটা উদ্বায়ী লবণ, এখন উদ্বায়ী লবণ যেটা আছে সে কিন্তু কি খুব দ্রুত গ্যাসে কনভার্ট হয়ে যায়, সো আলটিমেটলি ওইখান থেকে কি পাওয়া যাবে, প্রচুর পরিমাণে কিন্তু আলটিমেটলি কালার ইজিলি পাওয়া যাবে, সো একটা অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী লবণে কনভার্ট করার জন্য আমরা HClটা ইউজ করি। হ্যাঁ, এর চেয়ে বেশি জানার দরকার নেই, একটু জানলে মোটামুটি এইচএসসি পাস। হ্যাঁ ওকে, তাহলে চলো এবার কোনগুলো আমাদের লাগবে
পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে সোডিয়ামটা হচ্ছে সোনালী হলুদ দেয়, পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি দেয়, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল দেয়, আর কপারটা হচ্ছে হালকা সবুজাভ নীল দেয়। ঠিক আছে, এটা সবুজাভ নীল লেখা উচিত। ঠিক আছে, সবুজাভ নীল লেখা উচিত, সবুজাভ নীল কালার দেয়। ওকে, সো এটা একটু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। এই 4টা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, বাট বাকিগুলো আমরা একটু দেখে যাবো। হ্যাঁ, কারণ কখন পরীক্ষা কোশ্চেন যদি হার্ড করতে চায় তাহলে তো অন্যগুলো দিতেই পারে, রাইট? তো এখন এটা কাজ করে ফেলছি আমরা জনগণ। তাহলে পরেরটা কি করতেছে দেখো। তাহলে এবার কোশ্চেন হচ্ছে ভাইয়া, শিক্ষা পরীক্ষায় ইটের ন্যায় লালচে বর্ণ দেয় কোনটা? ইটের ন্যায় লালচে বর্ণ দেয় হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম যেটা আছে সে হচ্ছে ইটের মতো লাল কালারটা দিচ্ছে। ঠিক আছে ভাই, মাথায় থাকবে, পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে পরের পেজে আবার কাজ করবো। কি আছে দেখো, এই যে কোন ধাতুর শিক্ষা পরীক্ষা সোনালী হলুদ দেয়? এইমাত্র বলেছেন সোনালী হলুদ কে দেয়? সোডিয়াম ধাতু দেয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সোডিয়াম। একদম সহজ কিন্তু, দেখছো জাস্ট কয়েকটা কোয়েশ্চেন, বাট কতবার করে বোর্ডে আসছে। খুব সাবধানে পড়বো, আবার 1 মার্কে তো এগুলো আসেই। হ্যাঁ, একটু সাবধান। তো জনগণ চলে খুব দ্রুত আগে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা বলো যে শিক্ষা পরীক্ষায় কোনটা কোনটা কালার দেয় না? তোমাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে ভালো কথা, মনে রাখবা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই যে দুইটা আছে না, এই দুইটা সাধারণত হচ্ছে 1s2 2s2, আর এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2। সো এখন এদের আকারও ছোট, আবার কি, আবার হচ্ছে এদের যে লাস্ট যে শেলটা এটা কিন্তু খুবই স্টেবল। লাস্ট যে উপশক্তি স্তর এগুলো কিন্তু খুবই স্টেবল। এই স্টেবল হওয়ার কারণে এদের আয়নীকরণ শক্তি অনেক বেশি। ঠিক আছে, এই আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কারণে ওদের থেকে ইলেকট্রন সহজে বের করা যায় না। সো এই জন্য ওরা অত ইজিলি কালার প্রদর্শন করতে চায় না কিন্তু। ঠিক আছে, সো এই জন্য মনে রাখবা যে এত কিছু খোঁজা লাগবে না। যখন শিক্ষা পরীক্ষা দেয় না এই কোশ্চেনটা আসবে, তখন অপশনে খালি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম খুঁজবা, আরগুলা বাদ। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কোনটার মধ্যে আছে? এই যে এইটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। সামনে আগায় যাই এবার। এবার এখান থেকে আমাদের দ্রাব্যতা শুরু। হ্যাঁ, দ্রাব্যতার একদম বেসিক কিছু ম্যাথ আসে এমসিকিউতে, অত প্যারার কিছুই নাই, ঠান্ডা মাথায় একটু মনে রাখবো তাইলেই হবে। ওকে, তাহলে দেখো কি হয়েছে। দ্রাব্যতার ডেফিনেশন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে যত গ্রাম দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করা যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু সম্পৃক্ত দ্রবণকে নিয়ে কাজ করতে হবে। পরিণত করা যায় তাকে কিন্তু কি, ওই দ্রবটির দ্রাব্যতা বলে। ওকে, এবং 3 রকম কাজ হইতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, একটা গ্রাম পার লিটার, একটা মোল পার লিটার। এই 3 ধরনের একক আছে। কেন বলতেছি, কারণ পরীক্ষা কোশ্চেন আসে নিচের কোনটি দ্রাব্যতার একক, তখন তোমার কিন্তু পারতে হবে ভাই দ্রাব্যতার একক কোনটা। এই 3টা, একটা লিখতে কিন্তু হবে না ভাই। ঠিক আছে, 3টাই কিন্তু হইতে পারে, সাবধান। হ্যাঁ, ওকে, আর এখানে একটা শর্টকাট জিনিস দেওয়া আছে, এখানে m ইন্টু m মাইনাস m দেওয়া আছে। এটা সহজ কথা আমি বলি, এই ছোট হাতের m দ্বারা বোঝায় হচ্ছে দ্রবের ভর, এটা দ্বারা বোঝায় দ্রবের ভর, আর বড় হাতের m হচ্ছে দ্রবণের ভর। হ্যাঁ, দ্রবণের ভর, আর এই সাইডে এই ছোট হাতের m দ্বারা বোঝায় দ্রবের ভর। ঠিক আছে, দ্রবের ভরটা। ঠিক আছে, সো এটা নিয়ে কাজ করলে অ্যান্সার চলে আসবে। সহজ কথা যদি তোমাদেরকে বলি, তাহলে এস কি, এস হচ্ছে দ্রবের পরিমাণ বাই কি, দ্রাবকের পরিমাণ ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এই ভ্যালুটা নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ, এই ভ্যালুটা নিয়ে কাজ করবো আমরা। ওকে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত গেলাম। তাহলে হচ্ছে এইখান থেকে কাজটা করছি, সামনে আগাবো। এবার কোশ্চেন হচ্ছে দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে কোনটা সত্য, এটা বের করতে বলছে। বলো, প্রথম কথা হচ্ছে দ্রাব্যতার গুণফলটা স্বল্প দ্রবণে লবণের ক্ষেত্রে হয়, কথা সত্য, কোনো ভুল নাই। দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, অবশ্যই দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, তাপচাপ নির্দিষ্ট হইতে হবে। অসম্পৃক্ত দ্রবণ হইতে হবে না, এটা হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। খুবই সহজ কোশ্চেন, ঠান্ডা মাথায় করলে কিন্তু ইজিলি কিন্তু আমরা পেরে যাই, তাই না ভাই? খুবই সহজ কিন্তু। ঠিক আছে জনগণ, পারবো? ওকে, তাহলে পরে কোশ্চেনে চলে যাই। তো ম্যাথ আসবে এখন। তো এখন এই ম্যাথটা দেখো কতবার করে আসছে। ঠিক আছে, এবার কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের ভিতরে কি আছে, 50 গ্রাম দ্রবীভূততা আছে। তাহলে ওই দ্রবের দ্রাব্যতা কত? মাত্র কি শর্টকাটটা শিখে আসছি না, যে এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু হচ্ছে m মাইনাস m ইন্টু হচ্ছে 100, তাই না? তাহলে বলো এবার এই 50 গ্রাম দ্রব, এটা হচ্ছে কি, দ্রবের ভর। ঠিক আছে, আর এখানে কি, এই বড় হাতের m, এটা কি দ্রবণ না? তাহলে দ্রবণের ভরটা কত, বড় হাতের m। বাস, কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে এবার ভ্যালুটা বসাই দিই চলো। তাহলে কি আসতেছে, তাহলে এখানে হচ্ছে 50, এখানে কত, 150 মাইনাস 50 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, ভ্যালুটা বসাই দাও, অ্যান্সার চলে আসবে। এই কত আসে, এটা 50, আর এটা হচ্ছে কি 100 ইন্টু 100। সো 100 কাটাটি চলে যায়, অ্যান্সার আসবে হচ্ছে 50, তাই না ভাই? তাহলে এখানে 50টা হচ্ছে অ্যান্সার আসবে।
ঠিক আছে, এবার ধরো কারো কাছে এই শর্টকাটটা মাথায় আসে নাই, যে ভাই আমি তো শর্টকাটটা বুঝি নাই, তাহলে এবার তোমাকে একটু ঠান্ডা মাথায় কথা বুঝাই। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি এতটুকু তো বুঝো যেখানে দ্রবণ দেওয়া আছে, এখন বলো দ্রবণ ইজ ইকুয়ালস টু কি, দ্রব প্লাস দ্রাবক। ঠিক আছে, তাহলে এখানে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে তাহলে দ্রবণ মাইনাস দ্রবণ, মানে একটা আলাদা অ্যাপ্রোচ দেখাচ্ছি, এটা তো যারা পারো ওদের তো জোস, এবার যারা এটা মনে রাখতে পারতেছো না ওদের জন্য দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে দ্রবণ কত 150 50, তাহলে এখানে 100 গ্রাম। ঠিক আছে, ওকে, তাহলে এবার দেখো ভাই এখানে তাহলে কি আসলো, যে 100 গ্রাম দ্রাবক যেটা আছে, এই 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হইলে আমার কি দরকার, 50 গ্রাম দ্রব দরকার। এটাই কি আমার আলটিমেটলি দ্রাব্যতা না? চিন্তা করে দেখো তো, ডেফিনেশনটা পড়ো আগের পেজে, যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যা লাগে, ঠিক আছে, এখানে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 50 গ্রাম লাগে বলেই দিছে। সো এখানে কিন্তু বাই ডিফল্টই আমার কত দ্রাব্যতা আসবে হচ্ছে 50। যদি এখানে মনে করো 100 গ্রাম দ্রাবক না আইসা ধরো 200 গ্রাম দ্রাবক আসতো, তখন কি করতা, ঐকিক নিয়ম করতা, যে 200 গ্রামের মধ্যে আসছে 50, তাহলে 100 গ্রামে কত, কারণ ডেফিনিশনের মধ্যে কিন্তু 100 গ্রাম ফিক্সড, সাবধান কিন্তু ডেফিনিশন কয় গ্রাম ফিক্সড, 100 গ্রাম কিন্তু ফিক্সড। যদি এখানে 200 ইনকেস আসতো, তাহলে 200 গ্রামের মধ্যে আছে 50, তাহলে কি 100 মধ্যে কত আছে বের করে ফেলো, কাহিনী শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, চলো তাহলে এবার আমরা এই ম্যাথটা করে ফেলছি, দুই ক্ষেত্রে 50 অ্যান্সার আসবে, যেমনি যার যেটা ভালো লাগে কইরো। ওকে, পরেরটার মধ্যে কি হচ্ছে দেখো, এবার হচ্ছে আমরা যখন কাজটা করতেছি জনগণ, তখন হচ্ছে এই পার্টটুকুর মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে কোন একটা বস্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির সাপেক্ষে কত গুণ ভারী। ঠিক আছে, বাট আমাদের ওটা লাগবে না, আমরা খালি মনে রাখবো যে জলীয় দ্রবণের জন্য আমার আপেক্ষিক যে গুরুত্বটার ঘনত্বের ভ্যালু সেম। ঠিক আছে, কি মনে রাখবো বলতো ভাই, যে জলীয় দ্রবণের জন্য আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কি সেম। সো এটাকে আমরা রো ধরে সলভ করব, 1.25 ধরে সলভটা করব। ওকে, এবার আয়তন দেওয়া আছে, তাহলে এবার এখান থেকে কি বের করা যাবে, রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি আমরা জানি। সো এম ইকুয়ালস টু কি বের করা যাবে, রো ইনটু ভি। তাহলে রো এর ভ্যালু কত 1.25, ভি এর ভ্যালু কত 50, ভ্যালু বসায় দাও 62.5 আসবে। এবার আমাকে বলো এখানে এইটা আর এইটা দুইটা কি দ্রবণের পরিমাণ না, তাহলে ভরটা কার বের হইলো, এম কার বের হইলো, এম বের হইলো দ্রবণের ভর বের হইলো। ঠিক আছে ভাই, তাহলে এখন এখানের মধ্যে দ্রবের ভর কোশ্চেনে দেওয়া আছে, তাহলে কি এখানের মধ্যে এটা কি স্মল এম হিসেবে কাজ করবে, তাহলে এটা তো ক্যাপিটাল এম ঠিক করে দিই তোমাদেরকে, যেহেতু এটা বড় হাতের এম। ঠিক আছে, তাহলে এটা বড় হাতের এম লিখে দিই। হ্যাঁ, যেহেতু দ্রবণ নিয়ে কাজ করতেছি, এটা হবে ক্যাপিটাল এম। হ্যাঁ, ক্যাপিটাল এম হবে। ওকে, তাহলে এবার কি দ্রাব্যতা বের করবো, তার সূত্র বসায় দাও, এস ইজ ইকুয়ালস টু কি এম ইনটু এম মাইনাস এম ইনটু হচ্ছে 100, বাস সূত্র বসাই দিবা। ছোট হাতের এম এর ভ্যালু কত 12.5, বসাও 12.5, নিচেটা কত বল দেখি ভাই, যেটা হচ্ছে 100 কত হয়েছে এটা, এটা কত দেওয়া আছে দেখি, আচ্ছা এই তো 62.5, তাহলে এই 62.5 মাইনাস হচ্ছে 12.5 ইন্টু হচ্ছে 100, তাহলে করে ফেলো, বিয়োগ করলে কত আসে, এটা 12.5 আর নিচে আসবে হচ্ছে 50 গুণ হচ্ছে 100, কাটাটি করে দাও। ঠিক আছে, কাটাটি করলে কি আসে দেখো, এটা কাটলে 2 আসে, সো অ্যান্সার হবে 25, এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, ওকে, খুবই সহজ একটা ম্যাথ, ঠান্ডা মাথায় করবা, অ্যান্সার কিন্তু মিলে যাবে। ওকে, কার অসুবিধা আছে নাই কিন্তু? ওকে, চলেন তাহলে এই পর্যন্ত কাজটা করে ফেললাম, তাহলে এবার পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজের মধ্যে দ্রাব্যতার গুণফলটা আছে, খুব জোস একটা জিনিস, ঠান্ডা মাথায় একটু দেখবো। হ্যাঁ, দ্রাব্যতার গুণফল মানে ওই যে যাদের হচ্ছে দ্রাব্যতা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে, ওই কেসগুলাতে এবার আয়নগুলার গুণফলকে নিয়ে কাজ করব। ওকে, আয়নগুলার গুণফল, যেমন তোমার কাছে ধরে নাও AYBX আছে, ধরো AYBX, তাহলে ভাঙলে কি পাচ্ছ, ভাঙলে পাচ্ছ Y সংখ্যক A এবং তুমি কি পাচ্ছ X সংখ্যক B পাচ্ছ, তাই না? এরকম পাইতেছো একটা কিছু। ঠিক আছে, X প্লাস এটা ধরো Y মাইনাস এরকম কিছু একটা আসছে। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে কি হবে, তাহলে এই পার্টটুকুর ভিতরে এটা যদি S হয়, তাহলে এটা কি YS, এটা কি XS। এবার এখান থেকে শর্টকাট বের করবো, এই জন্য আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এবার রুলটা কি ছিল, রুলটা ছিল হচ্ছে YS টু দি পাওয়ার Y, XS টু দি পাওয়ার X। এটা হচ্ছে আমার দ্রাব্যতার গুণফলের সর্বোচ্চ ঘাতটা, মানে হচ্ছে যা সহগ তাই পাওয়ার। আমি আরেকবার ব্যাপারটা মনে হয় লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। সবার আগে এস গুলা লিখে ফেলবা। হ্যাঁ, আমি এটা আরেকবার একটু লিখি, তাহলে বুঝতে ইজিয়ার হবে। সেটা হচ্ছে এখানে সবার আগে এস লিখবা। এবার ওর সহগ হচ্ছে 1, তাই এটা 1s। এবার ওর সহগ কিন্তু Y, তাই YS, ওর সহগ X, তাই XS।
যখন গুণ করবা তখন সিস্টেম হচ্ছে যে এখানে এস গুলো তো থাকবেই, এবার এই এর সহগ যা ওইটা সহগও হবে পাওয়ারও হবে, এই এস এর সহগ যত এটা সহগও হবে এটা পাওয়ারও হবে। ঠিক আছে, তাহলে কি আসো দেখো y টু দি পাওয়ার y, x টু দি পাওয়ার x, আর এস এর উপর দেখো তো দুইটা কি y ও আছে, এস এর উপর x এর পাওয়ার আছে, তাহলে কি আসলো x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, এস এর উপর x প্লাস y। সহজ কথা হচ্ছে x দ্বারা কি বোঝায় আমার অ্যানায়নের সহগটা, আর y দ্বারা কি বোঝায় ক্যাটায়নের সহগটা। কিন্তু তোমরা এক্স ওয়াই নিয়ে চিন্তা করার দরকারই নেই। কেন আমি বলি দেখো, ধরো তোমার কাছে এবার এক্সাম হলে আছে কি FeCl3, তাহলে এবার তুমি আমাকে বলো তোমাকে ভাঙ্গা ভাঙ্গের কাহিনীর মধ্যেই নাই, তুমি কি দেখবা যে Fe আছে একটা, Cl আছে তিনটা, Fe একটা Cl তিনটা, তাহলে বসাও KSP = কি নিবা, Fe আছে একটা তাহলে 1 এর উপর 1, Cl আছে তিনটা 3 এর উপর 3, তাহলে s এর উপর কত 1 + 3, তাহলে আসবে 27s⁴। ঠিক আছে ভাই, আরেকবার বুঝাই। ধরো তুমি কাজ করতেছো কি, কাজ করছো ধরো ক্যালসিয়াম কাজ করছো ধরে নাও FeCl2 কে নিয়ে। ঠিক আছে, FeCl2, তাহলে কি হবে Fe আছে একটা, Cl আছে দুইটা, তাহলে কি হবে বলো তো একটু দেখি ভাই। তাহলে এবার এখানের মধ্যে একটা আছে 1 এর উপর 1, 2 এর উপর 2, s এর উপর কত 1 + 2, তাহলে কত হয় 4s3। কাহিনী কিন্তু শেষ। ঠিক আছে, আবার তুমি সিমিলার ওয়েতে কাজ করো, ধরো তোমার কাছে ক্যালসিয়াম ফসফেট আছে Ca3PO4(2), তাহলে বলো এখানে কয়টা আছে ক্যালসিয়াম তিনটা, ফসফেট কয়টা দুইটা, তাহলে কি আসে বলো যে ফার্স্ট অফ অল ক্যালসিয়াম তিনটা, তাহলে 3 এর উপর 3, ফসফেট কয়টা 2 এর উপর 2, s এর উপর কত 2 + 3, তাহলে কত হয় 108s⁵। ঠিক আছে, সো একদমই সহজ কথাবার্তা হইতেছে ভাই, যে তোমরা খালি মনে রাখবা যা যা তুমি সংখ্যাগুলো দেখবা বসাই দিবা, অ্যান্সার মিলে যাবে জনগণ। খুবই সহজ জিনিস, ঠান্ডা মাথায় করবে একটু, তাইলেই হবে। ঠিক আছে, দ্রাব্যতার গুণফলের চেয়ে সহজ ম্যাথ কিন্তু নাই, গুছায় করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চলো তার সামনে আগাই। পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। AlF3 কথা বলছে, তাহলে এই তো AlF3 চলে আসছে আমাদের, AlF3। তাহলে এবার তোমরা বলো Al আছে একটা, F আছে তিনটা, একটু তোমরা করে ফেলো দেখি, ভিডিওটা একটু পজ করে আগে তোমরা করো, পরে হচ্ছে ভিডিওটা দেখে আবার অ্যান্সার মিলাই নিও, তাইলে আই গেস একটু ভালো করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে চলো তাহলে হচ্ছে আমরা একটু চলে যাই এখানের মধ্যে। তো যারা যারা প্র্যাকটিস করছো একটু অ্যান্সার মিলাই ফেলো। হ্যাঁ, 1 এর উপর 1 বসাও, 3 এর উপর 3, s এর উপর কত 1 + 3, তাহলে এখান থেকে আসবে 27s⁴, তাই না ভাই 27s⁴। তাহলে এখানে কোশ্চেন বলছে কি দ্রাব্যতা দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা একটা s এর ভ্যালু, তাই না, তাহলে বসায় দাও 27, এখানে কত 0.302 তার পাওয়ার 4 করে দেখো ক্যালকুলেটরে কত আসে। ঠিক আছে, যা আসবে তাই আমার অ্যান্সার হবে। 27 × 0.0002 এই যে 4.3 × 10⁻12 এইটা আসছে। ঠিক আছে, এইটা আসছে 4.32 10⁻32 কেন লিখতেছি -14, এটা আসছে -14, এটা আসছে। এবং একক কি, একক হচ্ছে মোল পার লিটার বলছিল, সো মোল পার লিটার এর উপর পাওয়ার 4। ঠিক আছে, তার মানে আসবে মোল পাওয়ার 4 লিটার ইনভার্স 4, এটা আসবে একক। ঠিক আছে, এটা হচ্ছে একক আসবে। ওকে, সবাইকে ধরতে পারছি কিনা দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাইলেই চলবে। ওকে, করে ফেলছি, তাহলে চলেন সামনের দিকে আগায় যাই। এবার পরের কোশ্চেনের মধ্যে কি বলছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে কাজ করতে বলছে, এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। সো এবার আগে দ্রাব্যতার গুণফল বের করে ফেলো, 1 আর এখানে 3, তাহলে বলো KSP কত হবে 1 এর উপর 1, 3 এর উপর স্কোয়ার, আর s এর উপর 1 + 2, তাহলে কত আসবে 4s3। তাহলে এবার কি দ্রাব্যতার গুণফল 4s3 আসছে, তোমার অ্যান্সার এইটা আসছে। এটা না মাথায় চিন্তা করে দেখো কি আসবে, এটা 4 আর 4 কাটা, তাহলে এবার কি s = আসবে 10⁻³ টু দি পাওয়ার কত 1/3। ঠিক আছে, তাহলে করে ফেলো, কিউব রুট করলে কত আসে একটু দেখো, 10⁻³ কাট করলে বুঝে যাচ্ছে 10⁻1 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে শুধু দ্রাব্যতা, তাই না, শুধু দ্রাব্যতা আসছে। তাহলে এবার তোমরা আমাকে বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাওয়া যায়, ভাঙলে পাওয়া যায় হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর 2OH-, তাই না। তো ওর দ্রাব্যতা S হইলে এটাও S, এটা কি 2S, তাহলে OH- এর ঘনমাত্রা কত, OH- এর ঘনমাত্রা হচ্ছে 2S, তাহলে কত 2 × 10⁻⁻1, তার মানে হচ্ছে 0.2 আসবে অ্যান্সার।
ঠিক আছে, এখন 0.2টা যদি অ্যান্সার না থাকে, যেমন এখানে অ্যান্সার নাই, যে কারণে আমি ম্যাথটা দিছি তোমাদেরকে, যদি অ্যান্সার না থাকে তখন এটা সবচেয়ে ক্লোজ টু যেটা ওইটা অ্যান্সার দেখাবা। ঠিক আছে, কারণ বোর্ড পরীক্ষাতে আর ছাইড়া আসার কোনো রিজন নেই, ছাড়বা না কখনোই। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় সবসময় মনে রাখবা যদি এরকম আসে যে ভাই তোমার আসছে 0.2, তুমি বুঝতেছো যে হওয়া উচিত 0.2, কিন্তু অপশনের মধ্যে 0.2 নাই, তখন ওই 0.2 এর সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার যেটা সেটা দাগাই দিয়ে আসবা। তাহলে সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার কোনটা? 0.2 এর এই যে 10⁻⁻1, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, ধরতে পারছি কথা? ঠিক আছে, ওকে, তাইলেই চলবে, কোনো সমস্যা নাই। এবার তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখো। পরেরটার মধ্যে আছে হচ্ছে এরকম যে কিউপ্রিক ফসফেট আছে, এখান থেকে হচ্ছে আমাকে এসকে নিয়ে কাজ করতে হচ্ছে, দ্রাব্যতার গুণফল। আবার এখানে 3টা আছে, 2টা আছে। সো এবার কেএসপি মুখে মুখেই বলে ফেলো তোমরা, কত হবে? 3 এর উপর পাওয়ার 3, এবার কি 2 এর উপর 2, s এর উপর 2 + 3, তাহলে কত আসবে? এটা আসবে 108 s⁵। একদমই সহজ, তাহলে অ্যান্সার হবে এইটা। সবাই ধরতে পারছি জনগণ? কারো কোনো অসুবিধা আছে? নাই। ওকে, তাহলে এই পর্যন্ত কাজটা করে ফেললাম। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখে ফেলি। এবার এখানের মধ্যে হচ্ছে আমরা সমান প্রভাব নিয়ে কাজ করব। সমান প্রভাব কি জিনিস? সমান প্রভাব হচ্ছে একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিব, একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিব, ওই তীব্র তড়িৎ বিশ্লেষণের সাথে কি করব? একটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিব। ঠিক আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিব, এবং এদের মধ্যে একটা কি থাকবে? একটা আয়ন থাকবে হচ্ছে কমন, একটা আয়ন থাকবে হচ্ছে কমন। যদি আয়ন কমন থাকে, যদি একটা দুর্বল এবং তীব্রের মধ্যে একটা আয়ন কমন থাকে, তাহলে সর্বদা দুর্বলটার বিয়োজন কমে যায়। এই যে দুর্বলটার বিয়োজন কমে যায় জনগণ, এটাকে কিন্তু আমরা কি বলি? সমায়ন প্রভাব বলি। এবং এটা কিন্তু পরীক্ষা 2 মার্কে অহরহ আসে। ঠিক আছে, অহরহ আসে। সো আমাদের জন্য এখন খালি খুঁজতে হবে যে কোন ক্ষেত্রে এগুলা হয়েছে। ঠিক আছে, তাহলে বলো এখানে কোন ক্ষেত্রে এটা হয়েছে? খেয়াল করে দেখলেই বুঝবা যে এখানে কিন্তু যখন কাজটা করতেছো তখন এখানের মধ্যে এই যে H2S আর HCl, এখানের মধ্যে কমন আয়ন ইফেক্ট কাজ করবে। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই NaCl আর CH3Cl এর মধ্যে হবে কিনা? অ্যান্সার হচ্ছে হবে না। কেন হবে না? কারণ হইতেছে আলটিমেটলি NaCl HCl এর মধ্যে কেন হবে না? কারণ আলটিমেটলি কিন্তু হচ্ছে NaCl আর এই যে CH3Cl যেগুলো আছে, এই যে এরকম টাইপের যেগুলো, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার জৈব অ্যাসিড টাইপের। ঠিক আছে, জৈব অ্যাসিড টাইপের গুলো যেগুলো, সেগুলো সাধারণত জৈব অ্যাসিড বাদ দিয়ে বাকি কোনোটাই আর খুব একটা সমান প্রভাব দেখায় না। ঠিক আছে, সো যদি অপশনের মধ্যে জৈব অ্যাসিড বাদ দিয়ে অন্য কিছু থাকে, ওটা সবসময় দেখাইতে হবে। কিন্তু তোমার যদি আবার এটা দাও, ধরো CH3COOH জৈব অ্যাসিড যেটা, আর এখানে HCl যেটা, এটা যদি হয়, তোমার মাথায় রাখতে হবে কি? তোমার মাথায় রাখতে হবে যে ভাই এখানে কিন্তু এই জৈব অ্যাসিডটা কিন্তু আবার H+ দান করতে পারবে। ঠিক আছে, সো জৈব অ্যাসিড বাদে অন্য যেগুলো আছে, ওইগুলো সাধারণত অন্য লবণের সাথে কখনোই কি করতে পারে না? সমান প্রভাব করতে পারে না। শুধুমাত্র জৈব অ্যাসিডটাই সমান প্রভাব একটু একটু করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তাহলে এবার এই পর্যন্ত কাজটা হয়ে গেল আমাদের। তাহলে পরের পেজে চলে যাব আমরা। পরের পেজে গেলে কি পাওয়া যাচ্ছে? এবার দেখো সমান প্রভাবের এই জায়গাটা চলে যাচ্ছি। তাহলে এবার মধ্যে কি পাবো আমরা একটু দেখি। এখানটার মধ্যে যখন কাজটা করতেছি তখন এই পার্টটুকুর ভিতরে আলটিমেটলি AgCl কে নিয়ে কাজ করবো, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এবং এটার মধ্যে এতটুকু দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার তাহলে খেয়াল করো ভাইয়া, সবসময় মনে রাখবা যে যখন এরকম সমান প্রভাবের ম্যাথ করতেছি, এবার আমি জাস্ট সমান প্রভাবের ম্যাথটা একটু বুঝাই দিচ্ছি, মানে আলটিমেটলি এটা একটু জানতে হবে। আমি বলছি না এটা MCQ এক্সামে আসে, বাট আই গেস তোমাদের যখন তোমরা সামনে অ্যাডমিশন টেস্টও দিবা তখন কিন্তু জিনিসটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো একটু দেখো ভাই এই পার্ট পর্যন্ত। এবার প্রথম কথা হইতেছে ভাই, সবসময় মাথায় রাখবা কোয়েশ্চেনে যার KSP দেওয়া আছে, মানে কোয়েশ্চেনে যার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, সবসময় তুমি ওর জন্য ইকুয়েশন লিখবা। ঠিক আছে, ওর জন্য আগে ইকুয়েশন লিখবা। তাহলে লেখো আগে ইকুয়েশন, বলো AgCl কে ভাঙলে কি কি পাওয়া যাচ্ছে? Ag+ এবং Cl-, তাই না? তাহলে ওর দ্রাব্যতা S, তাহলে এখানে KSP পাওয়া যাবে কত? S²। খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, এটা হওয়া উচিত নর্মাল কেসে, কিন্তু এখন কিন্তু এটা হবে না। হ্যাঁ, এখন কিন্তু নর্মালি এই পজিশনে থাকবে, এবং এখানে কি আয়নগুলোর গুণফল, এখানে Ag+, এখানে হচ্ছে Cl-। দেখো কেউ কিন্তু S² লেখা পেলো না, আবার সাবধান। হ্যাঁ, এই জন্য কিন্তু বলছে S² লেখা কিন্তু ভুলটা করো, এখানে কিন্তু হবে না। ওটা কেন হবে না আমি বলি, কারণ হচ্ছে একটু পরেই কিন্তু দ্রবণের মধ্যে এতটুকু NaCl যোগ করা হয়েছে। তাহলে এবার NaCl কে ভেঙে ফেলো, কি পাই? Na+ এবং Cl-। তাহলে এটা যদি 0.1 m হয়, তাহলে এটাও 0.1 m, এটাও কিন্তু 0.1 m। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে খেয়াল করো, দ্রবণের মধ্যে কিন্তু মোট Cl কতটুকু আছে? মোট Cl কিন্তু আছে হচ্ছে S+0.1। সমান প্রভাব যখনই আসবে তখন তোমাকে মনে রাখবা কমন আয়নটার মোট ঘনমাত্রা নিতে হয়। কি মনে রাখবা বলো তো ভাই? সর্বদা কমন আয়ন যেটা থাকবে,
কমন আয়নের মোট ঘনমাত্রা নিতে হবে, কমন আয়নের মোট ঘনমাত্রা নিতে হবে। তাহলে কমন আয়নের মোট ঘনমাত্রা কোনটা? কমন আয়নের মোট ঘনমাত্রা হচ্ছে এখানে কমন আয়ন কোনটা? সিএল। তাহলে সিএল যেটা আছে ওর মোট ঘনমাত্রা এখানে কত? আগে ছিল এস আর এখন কি আসছে 0.1, তাহলে এস প্লাস 0.1। এই জন্য কিন্তু এস স্কোয়ার লেখা যাবে না, কারণ আগের বার কিন্তু শুধুমাত্র দ্রবণে এই যে সিএল ছিল বইলা তুমি সুন্দর মতন হচ্ছে এরকম ভাবে এই যে এরকম কেএসপির মতো করে দিতে পারছো, কিন্তু সমান প্রভাবের ক্ষেত্রে কিন্তু কমন আয়নটার কি করতে হবে? মোট ঘনমাত্রা নিতে হবে। তো এবার ভ্যালুগুলো বসাও। এই পুরো পাত্রের মধ্যে একটাই সিলভার আছে, সো সিলভার বসায় দাও এখানে। আর এখানে কি ক্লোরিনের মোট ঘনমাত্রা কত? এস প্লাস 0.1, তাহলে বসাও এখানে এস প্লাস 0.1। গুণ করলে কত আসে? এস স্কোয়ার প্লাস 0.1s। আর এখানে কত আছে? এখানে তো কোশ্চেনের মধ্যে কেএসপির ভ্যালু দেওয়া আছে 4 10⁻10। এই যে কোশ্চেন কিন্তু দেওয়া আছে এখানে, হ্যাঁ দেওয়া আছে। তাহলে এখানে কি হইলো? মনে রাখবো যে এস এর ভ্যালু অলরেডি অনেক ছোট, এস এর ভ্যালু অলরেডি অনেক ছোট, তাহলে এস স্কোয়ার করলে ভ্যালু আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে? এস অনেক ছোট, এস অনেক ছোট, তাহলে হচ্ছে যখন তুমি এস স্কোয়ার করবা এর ভ্যালুটা আরো ড্রপ করবে, ঠিক আছে? সো আলটিমেটলি এই এস স্কোয়ারকে রাখলে যে অ্যান্সার আসে, না রাখলেও সেম অ্যান্সারই আসে, সো জন্য আমরা রাখবো না, ঠিক আছে? মনে রাখবো যেখানে কি এস এর উচ্চ ঘাত বাদ দিয়ে, উচ্চ ঘাত বাদ দিলে কিছুই যায় আসবে না, খালি পাশে রেখে দিবা এস এর উচ্চ ঘাত বাদ, ঠিক আছে? তাহলে কি হইলো ভাই? তাহলে এখানে আসলো 4 10⁻10 ইজ ইকুয়ালস টু 0.1s। তাহলে এবার এস এর ভ্যালু কত আসে? এস এর ভ্যালু হচ্ছে 4 10⁻10 আর এটা হচ্ছে 0.1, ঠিক আছে? তাহলে এবার সুন্দর করে কাজটা করে ফেলো। তাহলে এখানে কত আসবে? 4 × 10⁻9, এটা হচ্ছে আমার অ্যান্সার আসবে, ঠিক আছে? করে দেখো, যা আসবে তাই অ্যান্সার। ওকে, কারো কোনো অসুবিধা আছে? নাই। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে সামনে আগে এবার অদক্ষেপ পড়বে কি পড়বে না এরকম টাইপের ম্যাথ যখন জানতে চায় তখন তোমাকে এই শর্তগুলো দেখতে হয় যে যদি আমার কেএসপি যেটা আছে ওটা মাত্র পড়লাম, কেএসপি কি? দ্রাব্যতার গুণফল। কেএসপি কি জনগণ বলেন তো? দ্রাব্যতার গুণফল কিন্তু, তাই না ভাই? আর কেআইপিটা কি বলতো? কেআইপিটা হচ্ছে আমার আয়নিক গুণফল। হ্যাঁ, কেআইপিটা হচ্ছে আমার আয়নিক গুণফল। এখন এই যে দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? দ্রাব্যতার গুণফল হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য, আর আয়নিক গুণফল হচ্ছে সকল ধরনের দ্রবণের জন্য, ঠিক আছে? সো যখন হচ্ছে আমরা কাজগুলো করতেছি তখন মাথায় রাখবো যে যদি আমার কেআইপির ভ্যালুটা কেএসপি কে ক্রস করে ফেলে তাহলে অদক্ষেপ হবে, ঠিক আছে? কিন্তু যদি কেআইপি আর কেএসপি সমান হয় তাহলে সম্পৃক্ত, আর কেআইপি চেয়ে কেএসপি ছোট হইলে আলটিমেটলি সেটা কি হবে? কেআইপি যদি ছোট হয় কেএসপির চেয়ে তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে? তাহলেই চলবে। লঘু দ্রবণ না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অসম্পৃক্ত বলা উচিত, ঠিক আছে? সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ বলা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে এখন সহজ কথা হচ্ছে ভাই কোয়েশ্চেন তো অদক্ষেপ পড়বে কিনা চাবে, তোমরা খালি মনে রাখবা যে কেআইপি ইজ গ্রেটার দেন যদি কেএসপি হয় তাহলে অদক্ষেপ পড়বে, অন্য ক্ষেত্রে কিন্তু অদক্ষেপ পড়বে না। একটু সাবধান, ঠিক আছে জনগণ? পারবো? ওকে, ঠিক আছে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কাজ করতেছি। পরেরটার মধ্যে কি হয়েছে দেখো, এবার হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফলে অদক্ষেপ পড়বে কিনা যে ম্যাথটা, ওই ম্যাথটার একটু বেসিক আগে তোমাদেরকে শিখাই ফেলতে চাই, তারপর আমরা ইনশাআল্লাহ কোশ্চেন সলভ করবো, অত কঠিন কিছু নাই এখানে। হ্যাঁ, তো এবার আসলে একটু বেসিকটাকে শিখি, তোমাদের রিটেন পরীক্ষা এগুলো আসে। তো এখন প্রথম যেটা স্টেপ সেটা আগে বলি। প্রথম স্টেপটা হচ্ছে ভাইয়া স্টেপ 1, যেটা স্টেপ 1টা হইতেছে মনে রাখবা কোয়েশ্চেনে যার কেএসপি গিভেন তার জন্য কেআইপি বের করতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনে যার কেএসপি গিভেন তার জন্য কি বের করব? তার জন্য কেআইপি বের করব। ওকে, তার জন্য কি বের করব? কেআইপি বের করব। তাহলে দেখো তো ভাই কোশ্চেনে কার কেএসপি দেওয়া আছে? কোশ্চেনে এই যে সিএলটা দেওয়া আছে, তাহলে এই যে সিএলটা বের করব। তো চলো বের করে ফেলি। তাহলে কি হলো? এই যে সিএল কে ভেঙে ফেলো, তাহলে কি হবে? এজি প্লাস ইনটু সিএল মাইনাস, তাহলে ওর কেআইপি লিখে ফেলো। কেআইপি কত? কেআইপি হচ্ছে এজি প্লাস ইনটু কি? সিএল মাইনাস, কাহিনী শেষ, ঠিক আছে? তাহলে এবার মিশ্রণের পরে এদের ভ্যালুগুলো বের করতে হবে আমার, ঠিক আছে? এবার সহজ কথা তোমরা খালি বের করবা। এবার স্টেপ 2তে এদের ভ্যালুগুলো বের করতে হবে। সবসময় মাথায় রাখবো যে ভাই এজি প্লাসের মিশ্রণের পরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে S1 V1 প্লাস V2। কোত্থেকে আসছে? ওই যে ছোটবেলায় লঘুকরণ সূত্র পড়ছিল না, S1 V1 ইকুয়ালস টু S2 প্লাস S1 V1 ইকুয়ালস টু S1 V1 ইকুয়ালস টু S2 V2, ঠিক আছে? ওই সূত্রটা অনুযায়ী খালি এটা বসাই দিছি, ঠিক আছে? মিশ্রণের আগের ঘনমাত্রার মিশ্রণের পূর্বে ঘনমাত্রা আয়তন, মিশ্রণের পরে ঘনমাত্রা আয়তনের গুণফল ক্রস গুণ করে দিলে এটা চলে আসে, ঠিক আছে? সিমিলার ওয়েতে তুমি এখানে কাজ করছো কি নিয়ে? কাজ করছো সিএল মাইনাস কে নিয়ে। এখানে কাজ করো সিএল মাইনাস কে নিয়ে, তাহলে কত আসবে? S2 V2
V1 প্লাস V2, V1 আর V2 কি দুইটা পাত্রের আয়তন যোগফল, ঠিক আছে। তো এখন তো কাজ করি, আসো দেখো, ঠিক আছে, যে আসলে S1 কোনটা V1 কোনটা। Ag প্লাসকে নিয়ে কাজ করতেছো, তাহলে Ag প্লাসের মিশ্রণের আগের ঘনমাত্রার আয়তনকে নিয়ে কাজ করতে হবে, এই যে এখানে, ঠিক আছে। এবার খেয়াল রাখো এই যে ঘনমাত্রাটা, এই ঘনমাত্রাটা কিন্তু AgNO3 মানে যৌগের ঘনমাত্রা, বাট তোমার লাগবে আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। তো এখন AgNO3 কে যদি ভেঙে ফেলো তাহলে কি কি পাও, একটা Ag পাও, একটা নাইট্রেটকে পাও। তাহলে এবার কি হবে, একটা AgNO3 হলে 0.02, তাহলে একটা Ag প্লাসের জন্য 0.02, ঠিক আছে। তাহলে এখন কি এইটা হচ্ছে আমার S1 এর ভ্যালুটা, ঠিক আছে, আর আয়তন যা আছে তাই এটা V1, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একইভাবে আমি আবার বুঝাই, ঠিক আছে, যার আগেরটা বুঝানো আবার খেয়াল করো, NaCl কে নিয়ে কাজ করতেছো, তাহলে এই ঘনমাত্রাটা কিন্তু NaCl এর ঘনমাত্রা, বাট তোমার লাগবে কিন্তু শুধু Cl এর ঘনমাত্রা, কারণ এখানে শুধু Cl চাইছে, ঠিক আছে। তো ভ্যালুগুলো বসাও, NaCl কে ভাঙলে কি পাওয়া যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস, সো ওর ঘনমাত্রা 0.04 হইলে ওরটা কিন্তু 0.04 হবে, ঠিক আছে। সো এইটা কিন্তু আমার S2, ঠিক আছে, আর এটা তো V2 আছে। এবার দেখে দেখে জিনিসগুলো বসাও, ঠিক আছে। Ag প্লাসের ঘনমাত্রা কত ছিল, এই যে এখানে আসছে কত 0.02, তাহলে বসাও এখানে 0.02, আয়তন কত ছিল 20, বসাও 20, আর নিচে কত দুইটা আয়তনের যোগফল, সো 20 প্লাস 40, কাহিনী শেষ, একটা ভ্যালু পাওয়া যাবে। S2 V2 সেম ভাবে বের করা যাবে, কত হয় দেখো তো একটু দেখি, কত আছে দেখো 0.04 আছে এখানে, ইনটু ঘনমাত্রা কত, ঘনমাত্রা বসাইছে, আয়তন কত 40, আর নিচে হচ্ছে 40 প্লাস 20, আমি আবারও যোগ করতে হবে, 20 প্লাস 40 করে দিলে অ্যান্সার চলে আসবে। তো দুইটারই ভ্যালু পাওয়া যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে কত কত আসে একটু বের করে ফেলি, 0.02 20 ডিভাইড বাই হচ্ছে 60, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 6.67 10 টু দি পাওয়ার -3, আর এখানে নিচে কত, নিচে হচ্ছে 0.04 ইন্টু 40 ভাগ হচ্ছে 60, তাহলে কত আসে, এখানে হচ্ছে 0.0267, এত এম কে নিয়ে কাজ করব। তাহলে এবার দেখো ভাই দুইটারই ঘনমাত্রা ভ্যালু যখন চলে আসছে, তাহলে এবার কি স্টেপ 3 তে কি করব, এই দুটার মধ্যে কাজ করে ফেলবো। তাহলে স্টেপ 3 হচ্ছে কি, এবার সুন্দর করে জাস্ট এগুলো গুণ করে দেয়, যে এখানে যে KIP টা করছো তার মধ্যে ভ্যালুটা বসায় দাও। তাহলে KIP কত আসবে জানো ভাই বলো তো, Ag প্লাস ইনটু কি Cl মাইনাস, তাহলে চলো জনগণ বিসমিল্লাহতে বসায় দেই, তাহলে কি হবে, Ag প্লাসের ভ্যালু আসছে 6.67 10 টু দি পাওয়ার -3, একইভাবে এখানে কত আসবে বলো তো 0.0267, ঠিক আছে, ভ্যালুগুলো বসায় দাও, কাহিনী শেষ, ঠিক আছে। 6.67 10 টু দি পাওয়ার কত -3, তাহলে এখানে আসবে কত 1.78 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে। তাহলে এবার চলো একটু কম্পেয়ার করি, তাহলে বলো এটা আসছে আমার KIP এর ভ্যালু, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার KSP এর ভ্যালু, তাহলে অবশ্যই যদি বার -10 এর চেয়ে তো এটা বড়ই হবে, তাই না। সো যেহেতু KIP টা KSP কে ক্রস করছে, সো অবশ্যই কিন্তু এখানে অদক্ষেপ হবে, ঠিক আছে ভাই, সবাই ধরতে পারছি, ক্লিয়ার, ঠিক আছে। এবার এই ম্যাথটার আরেকটু ক্ল্যারিফিকেশনের জন্য আমরা এটার চেয়ে আরেকটু যদি পেঁচাই তাহলে দেখি পারি কিনা, কারণ এখানে তো কোনো সহগ টক ছিল না, ইজিলি মিলে গেছে, ঠিক আছে। পরেরটার মধ্যে দেখি কি হয়, পরেরটার মধ্যে একটা বোর্ড কোয়েশ্চেন আছে, জাস্ট তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, সিমিলার ওয়েতে আমরা কাজটা করব। এখন যখন তুমি কাজটা করতেছো কোয়েশ্চেন একটু দেখো, সবকিছু দেওয়া আছে। এবার এখানের মধ্যে কিন্তু AY2 এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তো প্রথম কথা কি বলছিলাম, যার দ্রাব্যতার গুণফল দেওয়া তার জন্য ভ্যালু বের করা যাবে, তাই না। তাহলে এবার বলো স্টেপ 1 কি হবে, তাহলে স্টেপ 1 হইতেছে আমরা কি করব, AY2 কে ভেঙে ফেলবো, ভাঙলে কি কি পাই, A2 প্লাস 2y মাইনাস, তাহলে এখানে KIP এর ভ্যালু কত পাবো, KIP এর ভ্যালু পাবো হচ্ছে A2 প্লাস টু দি পাওয়ার 1 y মাইনাস তার স্কোয়ার, এটাই তো পাচ্ছি নাকি। তাহলে এবার জনগণ পরেরটা বলে ফেলে দেখি, বড়টা বলে ফেলে কি আসে দেখেন, পরের স্টেপ কি ছিল মনে আছে, পরের স্টেপ ছিল এই যে তুমি মাত্র আয়নগুলা বের করছো তার জন্য ঘনমাত্রা বের করে ফেলা, তাহলে A2 প্লাস বের করে ফেলো, কত এখানে বলো তো S1 V1 V1 প্লাস V2, অপর দিকে y মাইনাস বের করো, ফলে কত হবে S2 V2 V1 প্লাস V2, ভ্যালু বসায় দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার আগে তো ঘনমাত্রাগুলো বের করতে হবে, তাই না। তাহলে বলো এবার ঠান্ডা মাথায় আগের মতো চিন্তা ভাবনা করবা, ঠিক আছে। A2 প্লাস যেটা আছে এখানে যে ঘনমাত্রাটা দেওয়া, এই ঘনমাত্রা কি ওর পুরোটার ঘনমাত্রা, বাট তোমার কি লাগবে, তোমার শুধু A এর ঘনমাত্রা লাগবে কিন্তু, ঠিক আছে, সাবধান। A3B2 আছে, এটাকে ভাঙলে কিন্তু 3টা A পাওয়া যায়, খেয়াল করছো, 3টা A আর 2টা B, ঠিক আছে। তাহলে বলো একটা A আছে 3 এত দিয়ে 3.5 10 টু দি পাওয়ার -2 এত আছে, তাহলে 3টা A মানে কি 3 গুণ হয়ে যাবে না, তাহলে কত আসবে 3 ইন্টু 3.5 10 টু দি পাওয়ার -2, এইটা কিন্তু আমার S1 এর ভ্যালুটা,
সাবধান কিন্তু, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে বলতেছিলাম যে ভাই এখানে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, তাহলে চলো একটা বর্ষায় ভ্যালুগুলা, তাহলে কত কত আসে দেখো, 3 ইন্টু 3.5 10 টু দি পাওয়ার কত -2। আর এখানে দেখো আয়তনে কোনো গ্যাঞ্জাম কিন্তু নাই, 75 বসায় দাও আর নিচে দুইটা আয়তন যোগ করে দিবা, 75 প্লাস কত 125। হ্যাঁ, এবার পরেরটা আবার করি, দেখো যারা এখনো বুঝো না আরেকবার খেয়াল করবা। হ্যাঁ, আরেকবার খেয়াল করবা, দেখো এই যে ঘনমাত্রাটা এটা কিন্তু যৌগের ঘনমাত্রা, কিন্তু তোমার কিন্তু শুধু আয়ের ঘনমাত্রাটা লাগবে, ঠিক আছে? তো এবার সুন্দর করে এবার xy2 কে ভেঙে ফেলো, ভাঙলে কি কি পাওয়া যায়, x2 প্লাস আর এখানে পাওয়া যায় 2y মাইনাস। তাহলে x এর ঘনমাত্রা কত, x এরটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা কত 2 ইন্টু 3 10 টু দি পাওয়ার -3, এটা আসছে তাই না? তো এবার এটা কিন্তু হচ্ছে y এর ঘনমাত্রা, ওটা কিন্তু আমার লাগবে। তো এবার y এর ঘনমাত্রা বসায় দেই, তাহলে কত আসে বলো তো, 2 3 10 টু দি পাওয়ার -3। এখানে v আয়তন কত, আয়তন হচ্ছে 125 আর নিচে 125 প্লাস 75, ঠিক আছে? সুন্দর করে একটা ভ্যালু বের করে ফেলছো। এরপর স্টেপ 3 তে কি করবা, এই যে মাত্র যে এগুলো বের করছো না ওইগুলো অ্যান্সার গুলো বসায় দিবা, যে KIP ইজ ইকুয়ালস টু কত হবে, করলে এখানে হচ্ছে a2 প্লাস যেটা আছে ইনটু y মাইনাস তার হোল স্কয়ার যেটা আছে, ভ্যালু বসায় দাও, অ্যান্সার চলে আসবে। চলো অ্যান্সার গুলো একটু বের করে ফেলি, দেখি কত আসে, ঠিক আছে? তাহলে এখানে কি 3 ইন্টু 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু কত 75 আর নিচে কত 200, তাহলে এখানে আসবে হচ্ছে 0.039 এটা আসবে, ঠিক আছে? আর নিচেটা কত আসে দেখি, 6 10 টু দি পাওয়ার -3 ইন্টু 125 ডিভাইড বাই কত 200, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 3.75 10 টু দি পাওয়ার -3। তাহলে চলো ভ্যালুটা বসাই দিই জনগণ, কি আসে একটু দেখি। তাহলে 0.039 এটা হচ্ছে a এর জন্য, y এর জন্য হচ্ছে কত 3.75 10 টু দি পাওয়ার -3 তার হোল স্কয়ার, ঠিক আছে? তো সুন্দর করে ভ্যালুটা বসায় দাও, স্কয়ার ইনটু কত 0.039, তাহলে এটা আসবে হচ্ছে 5.48, ঠিক আছে? 5.48 10 টু দি পাওয়ার -7 এইটা আসছে। তাহলে এখানে কত আসছে, এটা হচ্ছে 5.48, এটা হচ্ছে 9.48, সো KIP টা ছোট, তাই না? দুইটা কত, এটা 10 টু দি পাওয়ার -7, এটা 10 টু দি পাওয়ার -7, আর এটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং, এটা 9 পয়েন্ট সামথিং, সো KIP টা চেয়ে KSP টা হচ্ছে বড়, সো অদক্ষেপ কিন্তু পড়বে না, ঠিক আছে? অদক্ষেপ কিন্তু এখানে পড়বে না, ঠিক আছে ভাই? বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। এগুলো পারলে বাকি ম্যাথ খুবই সহজ, ঠিক আছে? কারণ এইটাই হচ্ছে সবচাইতে ম্যাক্সিমাম প্যাচায়। এটা একটা নর্মাল ম্যাথ করাইছি, স্টেপ ওয়াইজ সুন্দর করে লেখা দেওয়া আছে। এখানে হচ্ছে একদম প্যাচাইলে, ম্যাক্সিমাম প্যাচাইলে কি হবে, খালি মনে রাখো যে ভাই এখানটার মধ্যে কিন্তু সবকিছু সেম, স্টেপে কিন্তু কোথাও চেঞ্জ নাই। খালি মনে রাখো এখানে যে ঘনমাত্রা দেওয়া এটা কিন্তু যৌগের ঘনমাত্রা, তোমার লাগবে কিন্তু আয়নের ঘনমাত্রা। এইটুকু মনে রাখতে পারলে সব পরীক্ষায় পাস, অ্যাডমিশন পর্যন্ত সব ম্যাথ পারবা, ঠিক আছে ভাই? চল তাহলে পরেরটা যাই আমরা। হ্যাঁ, তো পরেরটার মধ্যে কি হয়েছে দেখে ফেলি। পরেরটার মধ্যে হচ্ছে যখন কাজ করতেছি তখন এখানটার মধ্যে কি হইলো, এখানটার মধ্যে সিমিলার টাইপের কোশ্চেন গুলো দেওয়া আছে। হ্যাঁ, সেম টাইপে আমরা করা আছে, সেম ম্যাথ গুলো আবার করবো। যদি করো তাহলে সেম হয়তো আমরা একটু সলভ করতে পারবো আর কি, একটু সলভ করি চলো। এখানের মধ্যে কার কেএসপি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে CaCrO4, CaCrO4, তো এটাকে ভেঙে ফেলো, কি পাওয়া যায়, ক্যালসিয়াম 2 প্লাস আর এখানে CrO4 2 মাইনাস। তাহলে এখানে KIP কত হবে, KIP হবে Ca2 প্লাস ইনটু হচ্ছে কি CrO4 2 মাইনাস, বসাই দিলাম। এবার তাহলে কি হবে, ভ্যালুগুলো বসাই দিব। কি ছিল সূত্র মনে আছে, S1 V1 প্লাস V2, এটা কত S2 V2, সরি সরাসরি বসাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ MCQ তো আর কে দেখবে, ঠিক আছে? V1 প্লাস V2, ওকে, পাওয়ার ছিল না তাই এখানে সরাসরি বসাই দিলাম। এবার তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হচ্ছে, আমার কি লাগবে, কার ভ্যালু, ক্যালসিয়ামের ভ্যালু। তাহলে ক্যালসিয়ামকে ভাঙলে একটা ক্যালসিয়ামে পাওয়া যায়, সো এটাই আমার কাজ করবে, সমস্যা নাই। এটা হচ্ছে S1, এটা হচ্ছে V1, তাহলে বসাও 0.5 ইন্টু কত 10 আর নিচে কত 10 প্লাস 5। হ্যাঁ, এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। এবার K2Cr2O7, সো এটাকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে, এটাকে ভাঙলে হচ্ছে দুইটা পটাশিয়াম আর একটা CrO4 পাওয়া যাচ্ছে। সো এটার ভ্যালু যদি 0.5 হয় তাহলে এটার ভ্যালু 0.5ই হবে, সো এটাই হচ্ছে S2, ঠিক আছে? তাহলে কত হলো 0.5 ইন্টু 5 আর নিচে কত 5 প্লাস 10, দেখো তো কত আসে, এটা ঠান্ডা মাথায় করো কত আসে, ঠিক আছে? তাহলে এখানে আসবে হচ্ছে 0.5 ইন্টু 10, 0.5 ইন্টু 5 আর নিচে কত 15 তার স্কোয়ার, তাহলে এখানে চলে আসবে
5.56 10⁻², এত আসছে। ঠিক আছে, তাহলে এবার এত যদি আসে তাহলে এটা বের করে আমাদের লাভটা কি হইলো, কোশ্চেনে এইটা দেওয়া আছে। আমার কেআইপি ভ্যালু আসছে হচ্ছে 5.56 10⁻², আর এখানে আছে 2.3, সো এটা হচ্ছে এটা বড়। সো যেহেতু কেআইপি বড় হয়ে গেছে কেএসপির চেয়ে, তো অদক্ষেপটা হবে, সত্য কথা। তাহলে কি দ্রবণ পরিষ্কার থাকবে না, অদক্ষেপ পড়লে দ্রবণ ময়লা হয়ে যায়। তাহলে দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল হতে হবে বেশি না, অবশ্যই কেআইপিটা বেশি। ঠিক আছে, কেআইপিটা বেশি আসছে, সো এটাও কিন্তু ঠিক নাই। সো আমার অ্যান্সার হবে শুধু 1 নাম্বারটা, তাই না ভাই? একদম সহজ জিনিস, রাইট? ঠিক আছে, মানে এটা হচ্ছে অ্যাট বেস্ট, মানে একদম সবচেয়ে যদি কঠিন ম্যাথ করতে চায়, মানে যদি অনেক বেশি টাইম ওয়েস্ট করতে চায় তোমাদের, তাহলে কিন্তু হচ্ছে এরকম টাইপের ম্যাথটা দিবে। বাট তুমি কিন্তু প্রসিডিউর ফলো করলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ? ঠিক আছে, ওকে চলো তাহলে পরের টপিকগুলোর মধ্যে চলে যাবো, কারণ আমরা সবকিছু পড়ে ফেলছি। বাট তোমরা কেন যেন একটা জিনিস খুব ইগনোর করো, সেটা কি ইগনোর করো জানো? সেটা হচ্ছে আমাদের আয়ন সংযুক্তের পরীক্ষাগুলা। সো এই আয়ন সংযুক্তের পরীক্ষাগুলো একটু তোমাদেরকে বলে দিয়ে যাব, ঠিক আছে? কারণ আসলে খুব বিপদ হয়ে যায় তোমাদের জন্য। যেমন দেখো, আমি আগে এই চারটাকে একত্রিত করছি। যেমন দেখো এখানে K4FeCN6 যেটা আছে, এটা দিয়ে টোটাল 4টা দ্রবণ যে আছে, ওই 4টা দ্রবণকে হচ্ছে কাজ করা যায়। ঠিক আছে, কোন 4টা দ্রবণ? এখানে মধ্যে হচ্ছে কপার, ফেরাম 2+, 3+, জিঙ্ক প্লাস। এই 4টা শনাক্ত করতে কারা ইউজ করে? K4FeCN6 ইউজ করে। ঠিক আছে, যদি এই 4টার মধ্যে কাজ যখন করছো, তখন যদি এখানটার মধ্যে কি হয়, এখানের মধ্যে যদি লালচে কালারের অদক্ষেপ পাওয়া যায়, লালচে, ঠিক আছে, তখন ওটা হচ্ছে কি, তখন ওটা হচ্ছে কপার। যদি সাদা কালারের অদক্ষেপ পাওয়া যায়, ওটা কি, ওটা হচ্ছে জিঙ্ক। আর যদি হালকা নীল হয় তাহলে Fe2+, যদি গাঢ় নীল হয় Fe3+। বাস এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে, যে যখনই হচ্ছে এই চারটাই কিন্তু K4FeCN6 দিয়ে করছি। যদি হচ্ছে লালচে বাদামি অদক্ষেপ হয়, তখন অ্যান্সার হবে কপার 2+। যদি হচ্ছে কি হালকা নীল হয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি Fe2+, গাঢ় নীল হইলে Fe3+, সাদা হইলে সেটা কি জিঙ্ক 2+। বাস এইটুকু মনে রাখলেই চলবে। দেখো এবার 4টা মুখস্থ হয়ে গেছে না? জাস্ট মনে রাখবা K4FeCN6 ইউজ করা হয়, তখন এই 4টা করলেই অ্যান্সার ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে জনগণ, পারবো? কোনো প্যারা আছে? নাই কিন্তু, অ্যাটলিস্ট এই 4টা আমরা পারি। ঠিক আছে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কাজ করব। পরেরটার মধ্যে কি হয়েছে? পরেরটার মধ্যে হচ্ছে মনে রাখবা যে অক্সালেট, ঠিক আছে, অক্সালেট যে আয়নটা আছে এটাকে বলা হয় অ্যামোনিয়াম অক্সালেট। পরীক্ষায় কোয়েশ্চেন যেটা আসবে যে অক্সালেট দিয়ে কাকে শনাক্ত করা হয়? অক্সালেট দিয়ে ক্যালসিয়াম 2+ কে শনাক্ত করা হয়। বাস এই একটা কথা মনে রাখলেই চলবে। ঠিক আছে, এমসিকিউতে একটা লাইনই আসে যে অক্সালেট দিয়ে কাকে শনাক্ত করা হয়, অ্যান্সার হচ্ছে অক্সালেটকে দিয়ে ক্যালসিয়াম 2+ কে শনাক্ত করা হয়। বিক্রিয়া পড়তে হবে এরকম বলতেছি না, বাট রিটেন পরীক্ষা কিন্তু এই বিক্রিয়াটা আসে, ক্যালসিয়ামের বিক্রিয়াটা। ঠিক আছে, একটু পড়তে পারো মনে হয়। বাট মানে কোয়েশ্চেন এমসিকিউ জন্য যেটা মনে রাখবা যে অক্সালেট দিয়ে কাকে শনাক্ত করা হয়? ক্যালসিয়াম 2+ কে, তাইলেই হবে। ঠিক আছে ভাই, আর কোনো কোয়েশ্চেন আছে? নাই, ওকে ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হইলো। তাহলে এবার পরের কেসে আমাদের কি হচ্ছে একটু দেখে ফেলি। সেটা হচ্ছে ভাই সোডিয়াম প্লাস। এখানে খেলে মনে রাখবা বিক্রিয়ক কি, সোডিয়াম প্লাসের বিক্রিয়ক NH, ওই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, আর এই যে অ্যামোনিয়ামেরটা কি ন্যাসলার বিকারক। ঠিক আছে, ন্যাসলার বিকারকের সংকেত পরীক্ষায় আসে। ঠিক আছে, ন্যাসলার বিকারকটা ভালো করে পড়ো, কারণ এটা রিটেন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। পরীক্ষা সবচেয়ে বেশি এটা আসবে, একটা হচ্ছে ন্যাসলারের এক্সাম, মানে ন্যাসলার বিকারক কাকে বলে তার সংকেতটা একটু পড়বা। তারপর এটাও পড়বা যে এই যে ন্যাসলার বিকারকটা, এটা কাকে ব্যবহার করা হয়? অ্যামোনিয়ামের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা মাথায় রেখো। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত পারা গেল। আর তোমাদের কাছে কমেন্ট সেকশনের জন্য একটা কোয়েশ্চেন করে যাব আমি। ঠিক আছে, এটা তোমরা আমাকে পড়ে অ্যান্সার দিবা, বই পড়ে। ঠিক আছে, যে আমাদের NH4CNS, ঠিক আছে, এর সাথে, এটা কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার দিবা, এর সাথে রক্ত লাল দ্রবণ তৈরি করে কোন আয়ন? এটা আমি পড়াই নেই, এটা তোমরা আমাকে বলবা। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, কোন আয়ন? এটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবা। ঠিক আছে, যে কমেন্ট সেকশনের মধ্যে এটা আমার আসলে কোনটার অ্যান্সার হবে। ওকে, NH4CNS এর সাথে রক্তলাল, এর সাথে বিক্রিয়ায় রক্তলাল দ্রবণ তৈরি করে, মানে অদক্ষেপ দেয় কোনটা? ঠিক আছে, তোমরা বই পড়বা, এটা একটু বের করে আমাকে অ্যান্সারটা বলবা। কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারটা দিবা, এটা ঠিক আছে দিবা, তাইলেই চলবে। ওকে, হইলো তাহলে এই পর্যন্ত। তাহলে এটা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো আমার। তাহলে পরেরটার মধ্যে এখানে সুন্দর করে আমরা বিক্রিয়াটা লিখে ফেলছি। তো মোটামুটি হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে। আর পরের সেকশনে এবার চলে যাবো অ্যানায়নের দিকে। এবার অ্যানায়নের দিকে পরীক্ষার মধ্যে এই তিনটাই আসে। তোমাদেরকে সহজ কথা বলি, তাহলে মনে রাখবা Cl এটাকে শনাক্ত করতে, বা যে কোনো হ্যালোজেন যেটা আছে, ওই হ্যালোজেনকে শনাক্ত করতে কি ব্যবহার করা হয়? শনাক্ত করতে ব্যবহার করা হয় AgNO3।
ঠিক আছে, এই যে NO3 ব্যবহার করা হয়। কিন্তু অপর দিকে তোমার যে বাকিগুলো আছে মানে কার্বনেট আর সালফেট দুইটার জন্য কাকে ব্যবহার করা হয়? বেরিয়াম নাইট্রেটকে ইউজ করা হয়। ঠিক আছে, মনে রাখবা দুই ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাদাই পড়ছে, কিন্তু একটাতে হচ্ছে বেরিয়াম কার্বনেট, একটাতে হচ্ছে বেরিয়াম সালফেট। এইগুলো রিটেন পরীক্ষাতেও কিন্তু আসে। তাহলে দেখো আমি কিন্তু তোমাকে খুব একটা বেশি কিন্তু পড়াই নাই, কিন্তু তোমার কিন্তু বেশিরভাগ যেগুলো পরীক্ষা আসে সেগুলো পড়া শেষ। যেমন দেখো ফার্স্ট পেজে কিন্তু তোমাকে অনেক সুন্দর করে ফেলছি আমি, যে ভাই K4FeCN6 দিব এবং এটা দিয়ে 4টা হয়ে যাবে। যদি হচ্ছে কি হয়, যদি এই K4FeCN6 এর দিকে K4FeCN6 যেটা আছে সেটা দিয়ে যদি কাজ করি, তাহলে যদি লাল পদক্ষেপ পাও তাহলে বুঝবা কপার 2+, হালকা নীল পাইলে Fe2+, গাঢ় নীল পাইলে Fe3+, সাদা পাইলে জিঙ্ক 2+। এরপরে পেজে কি মনে রাখবা? অক্সালেট লবণ কাকে ইউজ করা হয়? ক্যালসিয়াম। কাহিনী শেষ। তারপরটার মধ্যে কি মনে রাখবা যে ভাই সোডিয়াম কাকে দিয়ে শনাক্ত করা হয়? পটাশিয়াম পাইরিঅ্যান্টোমেনেট। আর ন্যাসলা বিকারক দিয়ে কাকে করা হয়? আমার অ্যামোনিয়াম। আর ন্যাসলা বিকারকের যে সংকেতটা সেটাও কিন্তু একটু পড়তে হবে ভাই, ঠিক আছে। আর এখানটার মধ্যে কি হয়েছে তোমাদের খালি মনে রাখতে হবে, হ্যালোজেন যেটা মাইনাসের মধ্যে 3টাই আছে, যদি হ্যালোজেনকে শনাক্ত করতে চাও তাহলে AgNO3, আর বাকি সালফার কার্বনেটে কি ইউজ করা হয়? বেরিয়াম কার্বনেট। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট, ভুল বলছি, বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়, বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়। ঠিক আছে ভাই, এবার দুই ক্ষেত্রে পদক্ষেপ সবই সেম, তো একটাতে বেরিয়াম কার্বনেট পদক্ষেপ পড়ে, একটাতে বেরিয়াম সালফেট পদক্ষেপ পড়ে, বাকি কাহিনী কিন্তু একই। ঠিক আছে ভাই, পারবো? কোন সমস্যা আছে? নাই। ঠিক আছে, একদম সহজ না। এই আসলে তোমরা বিক্রয় তোমরা ভয় 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 কেন যেন লেখো না, ঠিক আছে, পড়ো একটু, হ্যাঁ, কারণ পরীক্ষা মার্ক পাওয়া দরকার, এইটুকু জন্য ছাড়া কি লাভ? হ্যাঁ, একটু পড়বো আমরা। ওকে ওকে, তাহলে সামনে আগাই। তাহলে এখন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিয়ে ফেলি। হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমরা দিয়ে ফেলবো একটু। তাহলে চলো দেখি কি বলছে। প্রথম কথা, ক্যালসিয়াম 2+, বলো ক্যালসিয়াম 2+ এর শনাক্ত করা হয় কোনটা দিয়ে? এই যে অক্সালেট লবণ দিয়ে, তাই না ভাই? অক্সালেট লবণ দিয়ে, কারণ এখানে CaC2O4 এটা কিন্তু অক্সালেট অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভয় পাও না, এটা অক্সালেট। ওকে, আচ্ছা, তারপরটার মধ্যে কি করা হয় বলো, যে কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক? এই যে নেসলার বিকারক মানে কি? নেসলার বিকারক মানে হচ্ছে অ্যামোনিয়াম, NH4+ হবে অ্যান্সার। সো এই যে NH4+টা এটাই আমার অ্যান্সার কিন্তু। ঠিক আছে ভাই, ওকে নাইস। তাহলে পরের পেজে চলে যাব। তাহলে পরের পেজের মধ্যে কি আছে দেখি, কোন আয়ন শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়? আমরা সবাই জানি যে বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয় দুইটার জন্য, মাত্রই পড়ে আসছো। কাকে কাকে ইউজ করার জন্য বলো তো? কার্বনেট অথবা কি সালফেট। তাহলে দেখো তো ভাই, কার্বনেট সালফেটের মধ্যে কোনটা অপশনের মধ্যে আছে? তাহলে দেখো অ্যান্সার আছে হচ্ছে আরে এটা তো 2- হবে, ভুল লিখে ফেলছি, সালফেট হবে। ঠিক আছে, বেশি আবেগে এই প্লাসটারে মাইনাস লিখে ফেলাইছি, হতাশ হতাশ জীবন। ঠিক আছে, হইলে বন্ধু। ওকে, তাহলে মোটামুটি আছে আমরা এখানে এই কাজটা করে ফেলছি, এখানে পুরো জিনিসটা চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমরা পরের পেজে চলে যাব, এবং পরের পেজে হচ্ছে আমরা এই পুরো জিনিসটা সামারি দেখে ফেলবো। কারণ এখানে দেখো পরমাণু মডেল নিয়ে আমরা শুরুতে আলোচনা করলাম, রাদারফোর্ড, বোর, এগুলো নিয়ে আলোচনা করছি। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ক্ষমতা, এগুলো নিয়ে আলোচনা করছি একটু। ঠিক আছে, কিছু নিষ্পত্তি দেখছি। তারপর কি হয়েছে, উপশক্তি স্তর, এগুলো নিয়ে আলোচনা করছি, এটাও হয়ে গেছে আমাদের। এরপর আউফবাউ হুন্ড, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছি, এটাও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, জাল পাসপোর্ট, জাল টাকা, এটাও আমাদের হয়ে গেছে। তারপর কি শিখা পরীক্ষার মধ্যে ওই যে সোনালী হলুদ কালার হয়, তারপর হচ্ছে বেগুনি কালার হয় পটাশিয়ামের জন্য। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পড়ছি। এটার মতো লাল হয় ক্যালসিয়ামের জন্য, এটাও পড়ছি, রাইট। পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে হচ্ছে এখানের মধ্যে হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করছে, ওই যে মাত্র পড়ছে যে 1/λ=RH 1/nl² - 1/nh², এটাও কিন্তু তুমি পড়ছো, তাই না ভাই? যে লাইম্যান হয় Nl=1 হলে, 2 হলে কি হয়, বামান হয়, 3 হলে প্যাশ্চান হয়। লাইম্যানের জন্য কি হয়? লাইম্যানের জন্য অতিবেগুনি অঞ্চলে কাজ করে। বামারের জন্য কি? বামারের জন্য হচ্ছে আমাদের আলটিমেটলি কি হয়, আমাদের হচ্ছে দৃশ্যমান অঞ্চলে কাজ করে। বায়ুগুলোর জন্য অবলোহিত অঞ্চলে কাজ করে। লাইন বলে কি হয়, আমার Nl+, লাইন নং করতে হয়, তাই না? এগুলো কিন্তু আছে, ঠান্ডা মাথায় দেখো, পারবা। ওকে, লাস্ট পর্যন্ত এখানে আমাদের কি আছে, দ্রাব্যতার গুণফল KAP KSP নিয়ে অনেকক্ষণ বকবক করছি। আর লাস্টে তোমাদেরকে দ্রবণ শনাক্ত করে বিক্রিয়া একদম ডিটেইলসে পড়াই দিছি। ঠিক আছে, যতটুকু সিলেবাসের মধ্যে দরকার। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো জনগণ, তোমাদের জন্য কিন্তু হচ্ছে একদম সুন্দর করে A to Z একদম যতটুকু পসিবল ছিল, যতটুকু প্রিসাইজ ওয়েতে সম্ভব ছিল, তোমাদের কিন্তু বোর্ডের কোশ্চেনগুলো করানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আই গেস MCQতে এই জিনিসগুলো পড়লে তোমাদের এরপর আর কোনো প্রবলেম থাকা উচিত না। কিন্তু স্টিল হ্যাভিং সেড দ্যাট, তোমাকে অবশ্যই এই ক্লাসটা করার পর টেস্ট পেপার সলভ করতে হবে, কারণ দিন শেষে টেস্ট পেপারের মধ্যে আরো অনেক টাইপের কোশ্চেন থাকে। তুমি এটা পড়ার পর অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্স থাকতে পারে তোমার যে জনগণ, হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা পড়লে অনেক কিছু পারবো। ঠিক আছে, বাট আলটিমেটলি একটু ট্রায়াল এন্ড এরর না করলে, একটু নিজের প্র্যাকটিসটা না করলে, তখন তুমি শেষ পর্যন্ত এক্সাম হলে কি ভালো করে এক্সিকিউট করতে পারবা না। ঠিক আছে, মানে আলটিমেটলি দেখো, বই তো সবারই এক, কাজ তো সবারই এক, সবাই তো সবকিছুতে এক, সবাই সবকিছু জানে, বেশি পড়লে ভালো রেজাল্ট হবে। তাহলে শেষ পর্যন্ত কেন হচ্ছে ডিফারেন্সিয়েটটা হয়? ডিফারেন্সটা গিয়ে হয় কিন্তু হচ্ছে প্র্যাকটিসে। যে একবার প্র্যাকটিস করে তার চেয়ে যদি 10 বার প্র্যাকটিস করে, ওই তো ভালো করবে। এটা তো খুবই নর্মাল একটা অপরচুনিটির কথা, তাই না? যে
চিন্তা করে দেখো যে আলটিমেটলি হচ্ছে রোনালদো বা অন্য যে কারোর সাথে আমাদের সম্পর্ক বা ডিফারেন্সটা কোথায় হয়, ঠিক আছে? যে রোনালদো বা বিরাট কোহলি এরা হচ্ছে এত বেশিবার জিনিসপাতি প্র্যাকটিস করে ফেলছে যে ওদের ধারে কাছে আর কেউ যাইতে পারে না, ঠিক আছে? সো যদি তোমরা ওইরকম গ্রেট কিছু অ্যাচিভ করতে চাও তাহলে তোমাদেরও কিন্তু দিন শেষে কি করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, তুমি থ্রেশহোল্ডটা ক্রস করে ফেলবা এবং তারপরে কিন্তু তুমি একটা গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাচিভ করে ফেলবা। এবং আমাদের টার্গেট কিন্তু ওইটাই। দিন শেষে আমার টার্গেট হচ্ছে আমি একজন গ্রেটার অডিয়েন্সকে যেন সার্ভ করতে পারি, যে আমার এত বড় একটা অডিয়েন্সের মধ্যে আমি যেন একটা 1% একজন মানুষকে যদি আমি একটু হেল্প করতে পারি, ওটাই কিন্তু আমার জীবনকে অনেক বেশি সার্থকতা দান করবে, ঠিক আছে? সো এটাই আমার টার্গেট। আই গেস এই ভিডিওটা দেখে তোমাদের কোনো লাভ হয়েছে। যদি ভিডিও দেখে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। নেক্সট কোন টপিকের উপর কোয়েশ্চেন দরকার তাও জানাবা, বা কোনো টপিকের উপর আরো ভিডিও দরকার সেটাও জানাবা, ঠিক আছে? জনগণ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কমেন্ট সেকশনে কিন্তু একটা কোয়েশ্চেন করছে তোমাদেরকে, সেই কোয়েশ্চেনটা অ্যান্সার দিও, ঠিক আছে? যে ওই কোয়েশ্চেনটা অ্যান্সার দিবা তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকেটা এই পর্যন্তই। জনগণ ভালো থাকো, সুস্থ থাকো। সবাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো এবং যেন সবাইকে উনি আমাদেরকে অনেক পিসফুল এবং হ্যাপি লাইফ দান করে, তাহলেই হয়ে যাবে। সবাই থাকেন, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।